নাও ইটস দ্য প্রোগ্রাম অফ টুডে। শুরু হতে চলেছে এলাকার বিশিষ্ট সমাজসেবী রাঘব পালের নতুন হোটেলের উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানকে নাচে গানে রঙিন করে তুলতে হাজির হয়ে গেছেন রাঘব পালের একমাত্র আদরের বোন মিস মহুয়া। সো লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মিস মহুয়া। मैंने प्यार है तुम्हें से किया है, मैंने दिल है तुम्हें को दिया है। मैंने प्यार है तुम्हें से किया है, मैंने दिल है तुम्हें को दिया है। अब जाए जो जाए मैं दुनिया से अपना ठहरो, तुझी से मैं प्यार करूं, दुनिया से अपना ठहरो, तुझी से मैं प्यार करूं। আসুন মহুয়া দেবী, জলটা খান। ধন্যবাদ, কিন্তু আপনাকে চিনতে পারলাম না। আমি সাংবাদিক দেবরাজ রায়। তাহলে আপনি এখানে কেন? দাদা তো নিচের ঘরে সাংবাদিক সম্মেলন করছে। আমি জানি, কিন্তু আমি লুকিয়ে এখানে চলে এসেছি কারণ আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। বলুন কি বলতে চান? বলছিলাম, আপনার বন্ধু বিজয়ের কোনো খবর জানেন? দাদা তোর বাড়িতে লোক পাঠিয়েছে, ও নাকি চাকরি খুঁজে আত্মীয়ের বাড়ি না, গেছে। মিথ্যে কথা। উনি আপনার দাদার শেখানো কথাই বলেছেন, যাতে কবিতা ও দাদি বললেন? হ্যাঁ, ওরা বলেছে কারণ আপনার ওই বিজয়ের নিখোঁজ হওয়ার খবরটা যাতে কেউ না জানতে পারে। হয়তো বিজয়কে প্রাণের ভয় দেখিয়ে গা ছাড়া করেছে, অথবা তাতে ওদের কি লাভ? ওদের লাভ, ওরা আপনাদের ভালোবাসাটাকে মেনে নিতে পারেনি, তাই তো বিজয়কে প্রাণের ভয় দেখিয়ে গা ছাড়া করেছে। অথবা 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 বিজয় কোনো আরো বড় বিপদে আছে, হয়তো ওকে। খবরদার! কে তুমি? এখানে এসে আমার মেয়ের কানে কি মন্ত্র দিচ্ছ? আপনার মেয়ের ভালোবাসা বাঁচাবার মন্ত্র, যেটা আজকের দিনে ওর বিশেষ দরকার। না, যাকে দেখে ভালোবাসার অধিকার ওর নেই। ভালোবাসার অধিকারটা মানুষের জন্মগত, কোনো কালো বাজারে কালো টাকার জোরে সেটা কেড়ে নেওয়া যায় না বাবা। নিশ্চয়ই যায়। আমরা কালো বাজারে সবকিছু কেনা বেচা করি, এই যুগে টাকার রং কালো, তাই ভালোবাসা, বিবেক, মনুষ্যত্ব সবকিছুই আজ কালো। তবু মায়ের বুকের দুধের রংটা সাদা ছিল, আছে আর থাকবে কাকাবাবু। আর সেই সাদা দুধ খেয়ে যারা বড় হয় তাদের চলার পথটাকে আপনারা কালো করে দিতে পারবেন না। তাই বিজয় কোথায়, তার জবাব আপনাদের মহুয়াকে দিতেই হবে। আমাদের কাছে যারা জবাব চায় আমরা তার জীবটাই ছেড়ে নেই সংবাদে। তার নমুনা তো নিজের চোখে দেখেছো, 24 ঘন্টার মধ্যে আমি লকআপের বাইরে বেরিয়ে এসেছি। তোমাদের ডিএসপি নিজেই খুলে দিয়েছে তালা, তাই গোবিন্দ ঘরে ফিরেছে গলায় দিয়ে মালা। বলছিলাম, সেই সঙ্গে আরো কিছু মালা আর বাঁশের খাটিয়ার ব্যবস্থা করে রাখবেন। কেন কেন খাটিয়া কেন? কারণ আপনাদের ডেড বডিগুলোকে মালা দিয়ে সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য। দুধের দাম দিয়ে দুধ ভাত খেতে হয়, ওহলো করে দাঁত বসাতে গেলে দাঁত নয় ভেঙে যায়। আমার সঙ্গে লড়তে শোনো। আমাদের লড়াইটা আপাতত তোলা থাক স্যার। আপাতত আপনার বোন মহুয়ার কানে যে মন্ত্রটা দিয়ে গেলাম তার জবাব দেওয়ার জন্য তৈরি থাকুন। জবাব দেবে, নিশ্চয়ই পাবে। আর আর সেই দিন আমার ছেলের পায়ের নিচে বসে তোমাকে মাথা ঘুরে মরতে হবে। কাকাবাবু, মন্দির যত ছোটই হোক না কেন তার সামনে সবাই মাথা নত করে, আর ময়লার ভাগার যতই তাল গাছের মতো উঁচু হোক না কেন তার সামনে কেউ মাথা নত করে না। উল্টে রাস্তার কুকুরেরা পেচ্ছাপ করে দিয়ে যায়। ওই সংবাদে এই রাঘব পাল, গলা নাবিয়ে কথা বল। মনে রাখিস, রাস্তার কুকুরেরা পেচ্ছাপ করে দিয়ে যায়। ওই ছেলেটাকে সেদিন বাঁচিয়ে রেখে বিরাট ভুল করেছি বস। কিন্তু এই দেবরাজ আজ আমার চোখটা খুলে দিয়েছে দাদা। তাই বিজয় কোথায় আছে সেটাই আজ আমি জানতে চাই, কারণ মনে মনে ওকেই আমি স্বামীর আসনে বসিয়েছি। আহাহাহাহা! এ তুমি কি বলছো মামনি? সোনার থালায় কেউ কখনো পান্তা ভাত খায়? খায় না। তাই আমাদের সমাজের কোনো উপযুক্ত ছেলেকেই তোকে বিয়ে করতে হবে। আরে দরকার হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাজার থেকে তোর জন্য আমি সিঁদুর কিনে আনবো। তোমাদের কালো বাজারে তো লাল সিঁদুর নেই দাদা, আছে শুধু শ্মশানের ছাই। সেই ছাই মেখে তোমাদের মতো ভোটের ভিখারিরা দুহাত তুলে নাচতে পারে, কিন্তু কোনো কুমারী মেয়ে তাকে শীতের সিঁদুর করতে পারে না, কিছুতেই না। মহুয়া দেখছি বিজয়কে নিয়ে একটা নতুন সমস্যার সৃষ্টি করবে বস। সত্যি করে বলো তো, সত্যি করে বলো, বিজয়ের কি হয়েছে? কোথায় আছে সে? কি মুশকিল, সে কোথায় আছে আমরা কি করে বলবো? বলতেই হবে। কারণ কারণ সেই গরিবের ছেলেটাকে আমিও প্রথমে মেনে নিতে পারিনি, কিন্তু আজ মনে হচ্ছে মৌহকে সত্যিই ভালোবাসে। ওর সঙ্গে বিয়ে হলেই মৌহা সুখী হবে। তাই তাই নিজের বোনের জীবন নিয়ে তুই ছেলে খেলা করিস না রে রাঘব। কি বলতে চাইছো তুমি? আমি এত গরিব ছিলাম।
তখন তুই ওই মাটির ঘরেই বাস করতিস, তারপর অনেক পাপের পথ পেরিয়ে তুই আজ এত উপরে উঠে এসেছিস। বাবা, আজকের সমাজে টাকাই হলো সেই সাবান যাতে সব পাপ ধুয়ে মুছে সাফ করে ফেলা যায়। এতদিন তুই আমাকে সেই কথাটাই শুনে এসেছিস, কিন্তু আজ মৌহা যখন আমার সামনে আয়না হয়ে দাঁড়িয়েছে, তখন নিজের সত্যিকারের চেহারাটা দেখতে আমি ভয় পাচ্ছি রে। বল বল, আমাকে সত্যি করে বল, তোরা বিজয়কে খুন করিসনি তো? যদি তাই করে থাকি কি করবে তুমি? কি করবো আমি ঠিক জানি না, কারণ অর্থ আর আভিজাত্যের মায়ায় ভুলে থেকে আমি যে প্রায়শ্চিত্তের মন্ত্রটা শিখতে পারিনি। তবু হয়তো একদিন আমাকে সেই মৌহার সামনে দাঁড়িয়ে বলতেই হবে, তোর দাদা একজন ভণ্ড। তার হাতে লেগে আছে তার নিজের মনের নিহত ভালোবাসার লাল রক্ত। বিজয়ের কেসটা কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে বস। গোবিন্দ, ছেলেটাকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস? আমাদের শিবরামপুরে বাগান বাড়িতে। ওকে আর বাঁচিয়ে রাখা দরকার নেই, আজ রাতেই ওটাকে খতম করে দে। আপনি কিছু ভাবেন না বস, আমি ফটিককে ফোন করে সব বলে দিচ্ছি। নো, তপস্যা সরকার আমাদের ফোনে আড়ি পাতে পারে, তাই তুই নিজেই গিয়ে ওকে খতম করে লাশটাকে মাটি চাপা দিয়ে দেবে। তাই যাচ্ছি বস, ফটিককে গিয়ে বলবো লাশটা জেলার বাইরে নিয়ে গিয়ে কোথাও মাটির নিচে পুঁতে ফেলতে, যাতে কেউ কোনোদিন ওর কোনো খোঁজ না পায়। চলে এসো নন্দ। না, আমি কোথাও যাবো না বাবা। ওই তপস্যা সরকার সেদিন বসের কপালে রিভলভার ধরার পর থেকে আমার হাত পা কেমন যেন থরথর করে কাঁপছে। কি সব বাজে বাজে কথা বলছো? আজে বাজে নয়, যা বলছে একেবারে সত্যি বলছি। মনে হচ্ছে বাইরে গেলে আড়াল থেকে গুলি করে এই নন্দর ভবলীলা সাঙ্গ করে দেবে। তাই আজ রাতে নিজের ঘরেও ফিরে যাবো, এই হোটেলেই রাত কাটাবো। চল গোবিন্দ, আজ আমি নিজে তোর সঙ্গে যাবো। ও দাদা গো, একটা কথা বলবো? হ্যাঁ বলো। যাওয়ার সময় হোটেলের ম্যানেজারকে একটু বলে যেও যেন ডাঁসা দেখে একটা যুবতী নাচের মেয়েকে এই ঘরে পাঠিয়ে দেয়। উরি শালা, আমরা খেটে মরবো আর তুমি মেয়ে মানুষ নিয়ে এখানে ফুর্তি করবে? ইস গোবিন্দ ভাই, আবার বিশ্বাস কর, স্ফূর্তি নয়, মানে এত বড় ঘরে একা থাকতে কেমন ভয় ভয় করছে। তাই একজন যুবতী নারী সঙ্গে থাকলে বুকে একটু জোর পাবো আর কি। এই বয়সে তোমার স্বভাবটা গেল না। চল গোবিন্দ, আজ রাতেই কাজটা শেষ করে আমরা হোটেলেই ফিরে আসবো। তারপরে শুরু হবে আমাদের উৎসব, আজকের রাতের বিজয় উৎসব। কিসের উৎসব? সারা ওই তপস্যা সরকারের যা মেজাজ দেখলাম, তাতে তো মনে হচ্ছে আমাদের সকলের সাধ্যের উৎসব শুরু হয়ে গেছে। না না, এবার ওই রাঘবের সঙ্গ ছেড়ে আমি নিজের দেশে ফিরে যাব। ও দেতে পাল তুলে দে, ও মাছি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। ও দেতে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। আমার হৃদয় মাঝে খাওয়া নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে খাওয়া নয়নে মদিনা। ও দেতে পাল তুলে দে, ও দেতে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা, আমি যাবো মদিনা। নমস্কার স্যার, কে তুমি? এই হোটেলের বেয়ারা। আমি তোমার ধর্মপদের সাধন সঙ্গিনীকে সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ। তোর মাকে গড় করি কই? উমা, ভেতরে এসো। আস্তে আস্তে। বাবা, মাল কি সুন্দর, কিন্তু এভাবে বোরখাই মুখ ঢেকে রেখেছে কেন? আরে এইটাই হোটেলের নিয়ম, নইলে কেউ দেখে ফেললে আপনার যে বদনাম হয়ে যাবে স্যার। ওরে বাবা রে, তোর মাকে গড় করি, এখন তো ঘরের ভেতরে এসে গেছে, তাহলে ভয়টা কি? কি সুন্দরী, এইবার তোমার সুন্দর মুখখানে দেখাও, একটু চাঁদ বদন দেখি। তুমি কি
করেছো? চাইলাম চুড়ি আর নিয়ে এসছো। বুড়ি তোর মাকে গড় করে তুমি কাকে নিয়ে এসছো? আমাকে চিনতে পারছিস না নন্দলাল? আমার নাম জানলো কি করে? জীবনে মরণে আমি কি তোদের মতো শয়তানকে কখনো ভুলতে পারবো রে? হ্যাঁ, বুঝতে পেরেছি। যতই ছদ্মবেশ নাও, গলার আওয়াজ তো আর বদলাতে পারোনি। তুমি নিশ্চয়ই তপস্যা সরকার। আমাকে যে নামে ইচ্ছা ডাকতে পারিস, কারণ আমরা যে এক আত্মা, এক প্রাণ। এই খবরদার আমার দিকে এগিয়ে আসবে না। ও গোবিন্দ, ও রাঘব! এই চুপ কর, নাহলে গুলি করে মারবো। কেন আমাকে মারবে কেন? কি চাও তোমরা আমার কাছে? 25 বছর আগে তোরা যে পাপ কাজ করেছিলিস তার বিচার করতে চাই। 25 বছর আগে? হ্যাঁ, বিনা দোষে একটা মানুষকে খুন করেছিলিস, তার বউটাকে সবাই মিলে ধর্ষণ করে জেলে পাঠিয়ে দিলি। মনে আছে সে কথা? হ্যাঁ, সব মনে পড়েছে, কিন্তু বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। সব দোষ ওই চালা রাঘবের। ওর জন্যই তো আমি খারাপ টাকার খেলায় সেদিন তোরা আইন আদালতকে কিনে নিয়েছিলিস। আজ সেই পাপের শাস্তি ভোগ করতে তোকে হবে। গোবিন্দা, পিস্তলটা আমার হাতে দিয়ে ওকে পিচ মোড়া করে বাঁধো। এই প্যাকেটের ভেতর কি আছে দেখতে পাচ্ছিস? এখানে আছে একটা মদের বোতল। এতে বিষাক্ত গোখরো সাপের বিষ মেশানো আছে। এটা খেলে তুই তিলে তিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে করতে সোজা স্বর্গে চলে যাবি। দেখা শয়তানটা মারা গেছে, আর দেরি না করে এখান থেকে পালিয়ে চলো। একটা শয়তানকে মেরেছি, বাকি আছে আরো 3 জন। একে একে আমি তাদেরকেও শেষ করে দিয়ে যাব। আমার দু চোখে আজ ধ্বংসের আগুন, হাতের মুঠোয় আজ প্রতিশোধের প্রচন্ড খড়গ। এইবার আমার গলায় তুলবে মুন্ডমালা, যে মুন্ডমালার প্রতিটি মুখে ফুটে উঠবে এই শয়তানদের বিভৎস মৃত্যুর ছবি। ওম করণবদনং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকং দক্ষিণং দিব্যং মুন্ডমালা বিভূষিতং সত্যশ্চিন্ন শীর খড়গ বামার্ধৌ করম্বুজং অভয়ং বরদং চৈব দক্ষিণোর্ধ্বপানিকং মহামেঘ প্রবংশমং তথা চৈব দিগম্বরিং কণ্ঠব সপ্তমণ্ডলী গলদ্ভুজুর চর্চিতং কর্ণবতং শতানীতো শবো যুগ্ম ভয়ানকং ঘোর দষ্টং করালস্যং বিনন্নতো পয়োধরা। दे शराबी देख होता है क्या, लोग मुझे पिला दे शराबी देख होता है क्या। जालिमा रे जालिमा, अरे 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 आग पानी में लगा दे शराबी देख होता है क्या। लोग मुझे पिला दे शराबी देख होता है क्या। देख फिर होता है क्या। আচ্ছা রাজীব, আজকের দিনটা কেমন কাটলো বলো? আমাদের বন্ধু বান্ধব ক্লাব সোসাইটি তোমার নিশ্চয়ই ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে। তবে তোমাদের ক্লাবে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম জানো, এখানে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই।
এখানে একজন স্বামী নিজের বউকে ছেড়ে অন্যের বউকে জড়িয়ে ধরে নাচছে, আর তাদের বউরা নিজের স্বামীকে ছেড়ে পর পুরুষকে জড়িয়ে ধরে নাচছে। আমাদের আধুনিক সোসাইটিতে ওটাই নিয়ম, ওতেই মজাটা অনেক অনেক বেশি। কেন স্বামী স্ত্রীর সঙ্গে নাচলে বুঝি মজা পাওয়া যায় না? আচ্ছা রাজীব, প্রত্যেকদিন কি কারো ডাল ভাত খেতে ভালো লাগে বলো? এই জন্যই তো মানুষ মাঝে মাঝে মুখ বদলাবার জন্য হোটেল রেস্টুরেন্টে খেতে যায়। এটা সেই রকমই ব্যাপার, নিজেদের সুখের জন্য সবাই এটাকেই মেনে নিয়েছে। আচ্ছা, এখন যদি আমি অন্য কোনো মহিলার সঙ্গে মেলামেশা করি তোমার আপত্তি থাকবে না তো? হয় না, আমি তোমার ছেলে বন্ধুদের সাথে ঘুরে বেড়াবো, হইচই করবো, এ নিয়ে আমরা কেউ কাউকে কোনো রকম প্রশ্নও করবো না, আর কোনো রকম বাধাও দেবো না। আশ্চর্য, কত সহজে তুমি কথাটা বলে দিলে। কেন পারবো না? বিয়ে মানি তো জেলখানা না। এখন তোমার ব্যবসার কি খবর সেটা আমাকে আগে বলো। আরে বাবা তো বাড়িতে আমার নামে লিখে দিয়েছে, আর ব্যাংকের সঙ্গে কথা বলে একটা বাড়িও ভাড়া নিয়ে নিয়েছি। কিন্তু আমার বাবা বলছিলেন যে জামাই ইটবালি সিমেন্টের ব্যবসা করলে আমাদের কোনো সম্মান থাকবে না, তাই জন্য তোমাকে অন্য কোনো ব্যবসা করতে হবে। কোনো কি ব্যবসা করবে? আমার বাবা বলেছেন তুমি এখানে একটা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি চালু করো। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি মানে যেখানে ওই রক্ত, কফ, মল, মূত্র এই সব কিছু পরীক্ষা করা হয়? শুধু তাই নয়, এক্স-রে, ইসিজি, স্ক্যানিং সবকিছুরই ব্যবস্থা থাকবে সেইখানে। না না মা না, এখানে ওসব ব্যবসা করে কোনো লাভ হবে না, কারণ রাজীবের কাছে কেউ ওসব পরীক্ষা করাতে আসবে না। কেন আসবে না বাবা? অসুখ করলে মানুষ ঘটিবাটি বিক্রি করে দিয়ে তার চিকিৎসা করে। তুমি জানো না মা, আমি মানুষের নাড়ি টিপলেই তার হার্ট, লাংস, কিডনি, প্রেসার এবং সুগারের অবস্থা বুঝতে পারি, তারপর সেই অনুযায়ী আমি ওষুধ লিখে দিই। কিন্তু এখন তো ডাক্তারের কাছে গেলেই সবার আগে এক গাদা পরীক্ষা করতে পাঠায়। জানি জানি রাজীব, এখনকার দিনের ডাক্তারদের ওই নাড়ি টিপে রোগ ধরার ক্ষমতা নেই বলে সামান্য সর্দি কাশি হলে হাজার রকম পরীক্ষা করিয়ে কয়েক হাজার টাকার বোঝা চাপিয়ে দেয় ওই রোগীর মাথায়। আপনিও এখন থেকে তাই করবেন? না না মা না, আমি ওসব করতে পারবো না। সবাই করলে তুমি পারবে না কেন? সবাই কেন করে জানিস? ওইসব দোকানদারদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন পায় বলে। রাজীব আপনাকেও কমিশন দেবে? আপনি রুগী ধরে ধরে ওইসব পরীক্ষার কথা লিখে দেবেন, তাহলেই মানুষ বাধ্য হয়ে রাজীবের দোকানে একেবারে লাইন লাগিয়ে দেবে। আমি তো আর ডাকাত নই মা, আমি হলাম ডাক্তার। তাই কমিশনের লোভে আমি আমার বিবেক, আদর্শ আর ধর্মকে বিক্রি করতে পারবো না। কিন্তু আজকালকার দিনে আপনার আদর্শের কোনো মূল্য নেই বাবা, এ যুগে পয়সার জোরেই মানুষের পরিচয় তৈরি হয়। বলো, এ দেশটা বিদ্যাসাগর আর বিবেকানন্দর দেশ, যারা বলে গেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। আপনার ওই সব জ্ঞানের বাণী দিয়ে রান্নাঘরের উনুন জ্বলবে না বাবা। জানি জানি মা জানি, তোমাদের সমাজটা তো ওই রান্না আর শোবার ঘর ছাড়া বেশি কিছু ভাবতে পারে না। তাই তো গ্রামের মা মাটি মানুষের কাছ থেকে পালিয়ে গিয়ে শহরের দেশালাই বাক্সের মতো ছোট্ট একটা ফ্ল্যাটে বাসা বাঁধে, নাইট ক্লাবে পর নারী আর পরপুরুষের হাতে হাত রেখে নাচে, নিজেদের নাম বংশ পরিচয় ভুলে গিয়ে চিৎকার করে গান ধরে, মাই নেম ইজ শিলা, মাই নেম ইজ মুন্নি। ওটাই আমরা চাই। আমরা কোনোদিনও জিন্স ছেড়ে সত্যের সাথে শাড়ি পরে আপনাদের আদর্শের গোয়াল ঘরে বসে জীবন কাটাতে পারবো না বাবা। আমরা গাড়ি চাই, বাড়ি চাই, হাতের মুঠোর মধ্যে মোবাইল চাই। সেই মোবাইলের রিংটোনে সব সময় শোনা যাবে মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে, মুন্নি के गाल गुलाबी ना शराबी चाल रंगीले, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। রাজীব, তুই কিন্তু ওদের কথা শুনে ওই ল্যাবরেটরি খুলিস না বাবা। কেন বাবা? তুমি কি চাও না আমি জীবনে উন্নতি করি? তা যদি উনি চাইতেন তাহলে তোমাকে ল্যাব খোলার ব্যাপারে উনি বাধা দিতেন না রাজীব। আজকালকার দিনে কত বেকার ছেলে ল্যাব খুলে লাখ লাখ টাকা ইনকাম করছে, অবশ্য সেটা তোমার বাবা বুঝবেনই বা কেমন করে? একটা হাতুড়ে ডাক্তার ল্যাবের সম্পর্কে জানবেনই বা কেমন করে? কি বললে বৌমা? আমি আমি হাতুড়ি ডাক্তার? তুমি আমাকে হাতুড়ি ডাক্তার বলে উপহাস করছো বৌমা? কেন করবে না? তুমি তো কি ডিগ্রি নিয়ে ডাক্তারি পাস করে ডাক্তারি করছো না? হাতুড়েকে হাতুড়ে বলেছে, তাতে অন্যায়টা কি করেছে? এতই যদি সম্মানবোধ থাকে তাহলে ছেলের রোজগারে দুবেলা গানটা পিন্ডে গিলতে আপনার লজ্জা করে না? দু পয়সা ইনকাম করার যার মুরত নেই তার মুখে এত জ্ঞানের বাণী মারে না বাবা। আর তোমাকেও বলছি রাজীব, ল্যাব যদি খুলতে তুমি নাই পারো তাহলে আমাকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধার স্বপ্নটা তুমি চিরদিনের জন্য ভুলে যাও। বৌমা, তোমাদের মতো রঙিনীকে নিয়ে রঙ্গ করা যায়?
কিন্তু জীবন সঙ্গিনী করে কখনোই সঙ্গ দেওয়া যায় না। কি বললে? ব্লাডি সোয়াইন! তুমি তুমি আমাকে চোর বললে। ইট বললে পাটকেল তো খেতেই হবে বাবা। বাহ বাহ মাই সন বাহ। ওই মেয়েটা যখন তোর বাবাকে হাতুড়ে ডাক্তার বলে অপমান করলো, চোর মারলো, তখন তো তোর গায়ে লাগলো না। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। ল্যাব আমি খুলবই, আর ওই ল্যাব খুলে আমি জীবনে উন্নতি করতে চাই। উন্নতি! চরপথে কখনো উন্নতি হয় না রে। আর উন্নতি করতে হলে নিজের মাথাকে উঁচু করে রাখতে হয়। কিন্তু বাবা সারা জীবন মাথা উঁচু করে রেখে কি পেয়েছে বলতে পারো? না পেরেছে ছেলেকে কনভেন্টে পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে, না করতে পেরেছে বাড়ি গাড়ি, না করতে পেরেছে ছেলের জন্য কোনো ব্যাংক ব্যালেন্স। ওইসব অশিক্ষিত মানুষদের সেবা করে সারা জীবন ধরে উনি কি পেয়েছে? আপনি তা বলতে পারেন? পেয়েছে। পেয়েছে হাজার হাজার মানুষের আশীর্বাদ আর ভালোবাসা। কিন্তু তোমরা তো জানো না, এদেশের যৌবন এখন রামকৃষ্ণের বদলে ফাটা কেষ্টর পুজো দিচ্ছে। ঘরে ঘরে এখন কীর্তনের বদলে শোনা যাচ্ছে এক কেওড়া। টাটা, আম্বানি, জিন্দালেরা গ্রামের সবুজ মাঠগুলোকে ধ্বংস করে দিয়ে কোটি কোটি টাকা মুনাফা লুটে নিয়ে যাচ্ছে। তোমরা কোনো আদর্শের বাদ দিয়ে রাখতে পারবে না, কিছুতেই না। চলে এসো রাজীব, এই বাড়িতে থাকতে না আমার ভীষণ ভীষণ ঘেন্না করছে। চলে এসো। হ্যাঁ তাই চলো। দেখো না, দেখো না মাধবী, দেখে কোনো লাভ হবে না, কারণ আমাদের কথা ওরা আজ আর শুনবে না। এই খাঁচার পাখি একবার খাঁচা ছেড়ে পালালে সে পাখি আর খাঁচায় ফিরে আসে না মাধবী, আর ফিরে আসে না। কারণ এ যুগে ডাক্তাররা রুগীকে চুষে খাবে, মাস্টাররা কোচিং ক্লাসে বসে ওই কোশ্চেন পেপার বিক্রি করে পয়সা কামাবে, আর পুলিশ ওই চোর গুন্ডাদের প্রশ্রয় দিয়ে পকেট ভরাবে। হ্যাঁ গো, তুমি তো একদিন সত্য মন্ত্রে দীক্ষা দিয়েছিলে, সমাজের মানুষকে ভালোবাসতে শিখিয়েছিলে। আবার তোমাকে সেই মন্ত্র উচ্চারণ করতে হবে। বলো বলো সেই মন্ত্র। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত জন পূজা, ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত জন পূজা। দুঃখ দৈন সব নাশী, কর দুরিত ভারত লজ্জা। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত জনপূজা। কিন্তু এ গান আপনি কার জন্য গাইছেন কাকা বাবু? এ গানের মর্যাদা যে আপনার মেয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার মেয়ে কি বলছো দেবরাজ? আমার মেয়ে তপস্যা কি করেছে? যা বলার তাকেই বলবো, দয়া করে একবার তাকে ডেকে দিন। তপস্যা বাড়িতে নেই, কাল সকালে জরুরি তদন্তে কাজে যাচ্ছে বলে বেরিয়েছে, এখনো সে বাড়ি ফিরে আসেনি। তদন্ত নয় কাকিমা, তদন্ত নয়। তপস্যা আজ তার খাকি পোশাকের গায়ে কলঙ্কের কালি মাখিয়ে দিয়েছে। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। আজকের কাগজ তো দেখেছেন, জুবিলি হোটেলের ঘরে নন্দলাল গুই নামে একজন খুন হয়েছে। দেখেছি দেখেছি দেবরাজ, কিন্তু ওই খুনের সঙ্গে তপস্যার কি সম্পর্ক থাকতে পারে? তাকে খুন করেছে আপনারই মেয়ে তপস্যা। ছি ছি দেবরাজ, এ তুমি কি বলছো? তপস্যা কখনো কোনো বেআইনি কাজ করতে পারে না। তুমি কি পাগল হয়ে গেছো দেবরাজ? যে মেয়েটা সত্য, ধর্ম আর আইনের মর্যাদার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, আপনার সেই মেয়ে আইনের পথে অপরাধীকে শাস্তি দিতে পারেনি বলে রাতের অন্ধকারে গোপনে ওই মানুষটাকে খুন করেছে। এ ভগবান, এ ভগবান, এখন তাহলে কি হবে? আমি জানি না কাকা বাবু, আমি জানি না। এই অফিসার শক্তিপদ ব্যানার্জি এই খুনের ঘটনার তদন্ত করছে। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই 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 অভিযোগ থেকে তপস্যা কখনোই মুক্তি পেতে পারে না। না না না, তপস্যা নামে মিথ্যা অপবাদ দিতে তোমার বিবেকে একটু অবাধলো না? তুমি না তপস্যাকে ভালোবাসো। শুধু ভালোবাসা নয় কাকিমা, এতদিন ধরে ওকে আমি শ্রদ্ধার আসনে বসিয়েছি, আর সেই আসনটাকেও ভেঙে চুরমার করে দিয়েছে। না, এ হতে পারে না। সব মিথ্যে মিথ্যে মিথ্যে। মিথ্যে
মিথ্যে নয় কাকিমা, তার প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ? বলো দেবরাজ, বলো তোমার কাছে কি প্রমাণ আছে? জুবিলি হোটেলের প্রত্যেকটা ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আর নন্দলালবাবুর ঘরে ওই ক্যামেরায় যে ভদ্রমহিলার ছবি পাওয়া গেছে, তিনি বোরখা পরে ছদ্মবেশ নিলেও সে যে তপস্যা, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু দেবরাজ, তপস্যা কেন এ কাজ করতে যাবে? কারণ তপস্যা তার হারটাকে মেনে নিতে পারেনি কাকাবাবু। তাই সেদিন যখন গোবিন্দকে ওরা থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছিল, তখন তপস্যা বলেছিল, ভবিষ্যতে সুযোগ পেলে তোদের আর কাউকে অ্যারেস্ট করবো না, সোজা গুলি করে মারবো। এখন তাহলে কি হবে? কি হবে আমি তাই তো বলছি কাকাবাবু। অফিসার শক্তিপদ ব্যানার্জি এই খুনের ঘটনার তদন্ত করছে। এই অভিযোগ থেকে তপস্যা রেহাই পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। না, তপস্যা ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো, ওর সঙ্গে কথা বলে দেখো। কথা? হ্যাঁ দেবরাজ, কথা তো আমাকে বলতেই হবে কাকিমা। ও শুধু আমার ভালোবাসাকে গলা টিপে খুন করেনি, ও আজ দু হাতে রক্ত মেখে নিজেকে খুনি আসামি তৈরি করেছে। আর তার জন্য দিন রাত এক গভীর যন্ত্রণায় আমি ক্ষত বিক্ষত হচ্ছি। কাকিমা, যে প্রতিমাকে আমি বরণ করে আমি আমার মনের মন্দিরে বসিয়েছিলাম, দেবরাজ, তাকে নিজের হাতে বিসর্জন দেওয়া যে কতখানি যন্ত্রণা, দেবরাজ, আমি আপনাদের কাউকে বলে বোঝাতে পারবো না। দেবরাজ, কাউকে না। দেবরাজ। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে আমি কি পেলাম। হে ভগবান, এ তুমি কি করলে? কোন অভিশাপে আমাদের মেয়েকে এইভাবে পাপের পথে পা রাখালে? শান্ত হও মাধবী, শান্ত হও, বিপদে ধৈর্য ধরো। আমি বলছি আমাদের তপস্যা কোনো অপরাধ করতে পারে না। তাই তো তপস্যা ফিরে না আসা পর্যন্ত আমাদের যে অপেক্ষা করতেই হবে। আমিও তো 25 বছর ধরে এখানে ফিরে আসার জন্য অপেক্ষা করেছি দাদা। কে তুমি? চিনতে পারলেন না? আমি উমা। উমা? হ্যাঁ, 3 দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছি। এই খবরদার, খবরদার বলছি, তুমি আমাকে স্পর্শ করবে না। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? তুমি নিজের হাতে আমার ভাইকে খুন করেছিলে, সে কথা কি তুমি ভুলে গেছো? আপনার সেই ভাইয়ের সঙ্গে তো আমার বিয়ে হয়েছিল, তবু আপনারা কি করে বিশ্বাস করলেন যে আমি আমার স্বামীকে খুন করেছি? তাহলে আদালত তো মিথ্যে কথা বলেনি, তারা কি করে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল? মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে দিদি। ওরাই আমার স্বামীকে খুন করেছিল, আমার উপর পাশবিক অত্যাচার করে ওরা আমাকে জেলে পাঠিয়ে দিল। বিশ্বাস করি না আমরা তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি করে যাবো দাদা? এই বাড়িতে যে আমার প্রাণটা পড়ে আছে, আমার 7 রাজার ধন এক মানি, আমার ইহকাল পরকাল, আমার অন্ধকার জীবনের পূর্ণিমার আলো, আমার তপস্যা। আমার তপস্যার নাম উচ্চারণ করবে না তুমি। ও আমার মেয়ে, ও তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বললেই কি ওর শরীর থেকে এই উমা শঙ্করীর রক্তটা মুছে দিতে পারবে? ও যে আমার নারীর ছেঁড়া সন্তান। না না, তুমি হয়তো ওকে জন্ম দিয়েছিলে, কিন্তু 1 বছরের শিশুকে আমি মানুষ করেছি। তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারো না। কিন্তু তপস্যাকে না পেলে আমি কি নিয়ে বাঁচবো দিদি? এই জীবনে তো আমি কিছুই পাইনি, স্বামীর সন্তানকে কাছে পাইনি। তাই ওই মেয়েটাকে বুকে নিয়ে আমি যে সেই কষ্টটাকে ভুলতে চাই, তাই তপস্যাকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। তপস্যাকে আমার চাই। এই খবরদার! পারবো না, পারবো না, পারবো না।
মুখে দুধ খেয়ে বড় হয়েছে, মন প্রাণ শরীরের সমস্ত রক্ত দিয়ে আমি ওকে বড় করেছি। তাই জন্ম দেওয়ার অধিকারে তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারো না ও মা। তাই তোমার কাছে আমি হাত জোড়ে আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমার তপস্যাকে ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও। কি করে দেব দিদি? এই জীবনে তো আমি স্বামীকে কাছে পাইনি। 25 বছর ধরে আমি ওর জন্য ওই জেলখানার অন্ধকারে শুধু দিনগুলো কাটিয়েছি। তাই তপস্যাকে আমি কিছুই ছাড়তে পারবো না। তপস্যাকে আমার চাই। না, আর একবার ওই কথা বলে তাহলে আমরা তপস্যাকে বলে দেব যে ওর মা নিজের হাতে ওর বাবাকে খুন করেছে। দাদা, হ্যাঁ, তখন তপস্যা ঘেন্নায় তোমার মুখে থুতু দেবে, চিৎকার করে বলবেন বাবাকে খুন করেও কেমন করে সেটা নিজের মেয়ের সামনে এসে দাঁড়িয়েছে। না না দাদা, না, এত বড় শাস্তি আপনি আমাকে দেবেন না, একদম দেবেন না। বেশ, আমি এখান থেকে চলেই যাচ্ছি। আর কোনোদিন আমি এখানে আসবো না। এই 25টা বছর ধরে শুধু একবার মা ডাক শোনার জন্যে আমার এই বুকটা মরুভূমি হয়ে আছে। সেই সৌভাগ্য থেকে যখন আমাকে বঞ্চিত করলেন, তখন আর হয়তো আমি বেশি দিন বাঁচবো না। হ্যাঁ দিদি, তবে মরার আগে আমি ওই শয়তানদের একে একে শেষ করে দিয়ে যাব। নন্দলালকে মেরেছি, বাকিরাও আমার হাত থেকে বাঁচবে না। ও, নন্দলালকে তাহলে তুমি খুন করেছো, অথচ সবাই তোমার ছবি দেখে ওই তপস্যাকেই সন্দেহ করছে। তপস্যার কোনো ক্ষতি হবে না। কাজ শেষ করে আমি পুলিশের কাছে সব সত্যি কথা বলে যাব। শুধু যাবার আগে তোমার কাছে একটা অনুরোধ করে চাই দিদি। বলো বলো, তপস্যাকে ছাড়া তুমি আর কি চাইছো? মরার পর আমি ওই দূর আকাশের তারা হয়ে তপস্যার দিকে তাকিয়ে থাকবো। ওকে বলো, যদি কোনোদিন আকাশের গায়ে কোনো নতুন তারাকে দেখতে পায়, তাহলে সেদিকে তাকিয়ে ও যেন একবার মা বলে ডাকে। মা, মা, চিরদিনে আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনে আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূরে থেকে দেখেছি পুরীতে মারা ধারে, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনে আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। জানি আমি মনে চাই সেই তো পাই না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। জানি আমি মনে চাই সেই তো পাই না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। তবু কেন চোখ জুড়ে এত শ্রাবণ ঝরে, ঝরে 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 গো অন্তরে। চিরদিনে আধারে
ডাকে ডাকে গো আমাকে চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি দূরে থেকে দেখেছি পরে দেব রাত আমি কখনো আবাজ ঘরে জ্যোৎস্না ফোটেনি চিরদিন আধারে থেকে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি কেউ তো প্রদীপ হাতে উমা না গোবিন্দ, আমি রাঘব পাল পাল বংশের ছাটমান। লোকে বলে আমি টেন্ডারের মন। ওই তপস্যাকে আমি কিছুতেই ছাড়বো না। নন্দলালের খুনের বদলা আমি নেবই। ওকে আমি ফাঁসি তরিতে ঝুলে ছাড়বো, ফাঁসে। আপনি একদম চিন্তা করবেন না। ও যতই ছদ্মবেশ নিক না কেন, বোরখার আড়ালে ওর মুখটা স্পষ্ট দেখা গেছে। বোরখার আড়ালের মানুষটাই যে তপস্যা, আদালত তা এক কথাই মেনে নেবে। থামো, তুমি তো শুধু ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছ। দুদিন পার হয়ে গেল, এখন সে বোরকা পরা তপস্যা সরকারকে ধরে আনতে পারলে না। তাহলে যাও, তোমরা দুজন মিলে গিয়ে তাকে ধরে আনো। এই সন্দেহ একদম মেজাজ জাগাবে না। বলে যেও না আমি তোমাকে সামান্য সেপাই থেকে অসীর আসনে বসেছে। এই রাঘব বাবু, আপনিও ভুলে যাবেন না আমি পাশে ছিলাম বলে এতদিন মার দাঙ্গা কোন ধর্ষণ করেও বহাল তবিয়াতে নেতার আসনে বসে আছেন, সেটাও আপনি ভুলে যাবেন না। এই সন্দেহ এই রাঘব বাবু, কাকে কি বলছো? একদম বাজে কথা বলবেন না। চুপ করুন, চুপ করুন, আপনারা চুপ করুন। শুনো শক্তি, তোমার নাম্বারটা আমি আমার মোবাইলে সেভ করে রেখেছি। 2 নম্বর বোতল রাফটিলে তোমার কাছে ফোন চলে যাবে। তাহলে আমি এখন যাচ্ছি গোবিন্দ। তেঁতুল তলায় পৌঁছে আমাকে একটা ফোন করে দিন। ঠিক আছে বস। আর এদিকে শক্তি যদি তপস্যা সরকারকে অ্যারেস্ট করতে পারে, তাহলে আমাকে একটা খবর দেবেন বস। আমি সঙ্গে সঙ্গে ফিরে আসবো। না 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 না, আমি ওই তপস্যা সরকারকে অ্যারেস্ট করব না। অ্যারেস্ট করবে না? না করব না, দেখা পাওয়া মাত্র গুলি করে লাশটাই আমি নামিয়ে দেব। বাহ বাহ শক্তি বাহ, আমি তো তোমার মুখ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিলাম। তুমি যদি তপস্যাকে খতম করতে পারো, তাহলে আমি তোমাকে ডিএসপি একেবারে ডিআইজি আসনে বসিয়ে দেবো। ডিআইজি। আমি হব ডি আই জি। আরে রাত 8:30 বাজে, 9টায় গাড়ি বুক করে রেখেছি। অর্থাৎ আর আধ ঘন্টার মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাব। যাই, ব্যাগটা গুছিয়ে নেই। হ্যাঁ, যতদিন না তপস্যা সরকার ধরা পড়ছে, ততদিন আমি আর তেঁতুল তলা থেকে ফিরবো না। কথাই বলে চাচা আপন প্রাণ বাঁচা। হায় রে, তোমার সেই সাধের প্রাণটা বোধহয় আর বাঁচলো না গোবিন্দনাথ। কি তপস্যা তুমি? না, ও তপস্যা নয় রে শয়তান, ও হচ্ছে তোর মরণ। কি মোহিত তুমি? হ্যাঁ আমি। আর তোর সামনে যে দাঁড়িয়ে আছে ও তপস্যা নয়, ওর মা উমা শঙ্করী। উমা শঙ্করী? হ্যাঁ, নন্দলালকে তপস্যা মারেনি, মেরেছি আমি। তুমি মেরেছো? কিন্তু কেন? সে তোমার কি ক্ষতি করেছিল? মনে নেই 25 বছর আগে সেই রঘুনাথপুরের ঘটনাটা কি ভুলে গেলি? রঘুনাথপুর? হ্যাঁ, বন্যা ত্রাণের 20 লাখ টাকা মেরে দিয়ে
তোরা ভিডিও অফিসার প্রকাশ সরকারকে ফাঁসিয়ে দিয়ে তাকে খুন করেছিলিস। সেই খুনের দায় তার বই এই অমহাশঙ্করীকে সারা জীবনের মতো জেলে পাঠিয়ে দিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তোমার মুখটা মনে পড়েছে। না, এখনো সবটা মনে পড়েনি রে শয়তান। আমি তখন 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। তবু সেদিন স্বামীর মৃতদেহের সামনে সেই সদ্য বিধবা শরীরটাকে নিয়ে তোরা সবাই মিলে মজা লুটেছিলিস। শরীরের অসহ্য যন্ত্রণা আর স্বামীর মৃত্যু শোকে আমি সেদিন চিৎকারই করে কেঁদেছিলাম। চোখে জল আর রক্ত স্রোতের মধ্যে আমাকে শুয়ে রেখে তোরা সেদিন সুখের হাসি হাসতে হাসতে চলে গেছিলি। বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না, সব দোষ ওই রাঘব বাবুর। ওর সঙ্গে পড়ে এই অন্যায় কাজ আমি করেছিলাম। ও মা, চুপ কর জানোয়ার। তোরা সেদিন শুধু আমার স্বামীকে খুন করিসনি, আমার অনাগত সন্তানকে এই গর্ভের অন্ধকারে গলা টিপে খুন করেছিস। তাই তোদের মতো পশুদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে ক্ষমা করো। মা, তুমি আমাকে ক্ষমা করো। নিশ্চয়ই ক্ষমা করব, কিন্তু তার আগে ফিরিয়ে দে আমার স্বামীকে, ফিরিয়ে দে আমার সেই দুধের শিশুটাকে। না, তা আমি পারবো না মা। তবে তোমাকে আমি কথা দিচ্ছি, জীবন আর কোনোদিন কোনো পাপ কাজ করবো না। করবি করবি, মনে রাখিস, মশা যদি কোনো মায়ের বুকে বসে সে কিন্তু কখনো দুধ খায় না, শুধু রক্তই খায়। তাই তোদের মতো রক্ত চোষাকে আমি নিজের হাতে খুন করব। এই, আমার গায়ে হাত দিলে তুমিও কিন্তু বাঁচবে না মা, তুমিও বাঁচবে না। ফোন করার চেষ্টা করলে আমি তোকে গুলি করে মারবো। না মহিমদা, ওকে আমি মারবো না। ওর পাপের শাস্তিটা আসবে অন্য দিক থেকে, অন্যভাবে। না না, আমি এখন হাত দুটো বেঁধে ফেলছি। তুমি তাড়াতাড়ি এর উপর বদলা নাও। আমাকে মারলে তুমিও কিন্তু বাঁচবে না মা। আমি শক্তি ব্যানার্জিকে মিস কল দিয়ে দিয়েছি, 2 মিনিটের মধ্যে সেখানে সে হাজির হবে। সর্বনাশ হয়েছে মহিমদা, সর্বনাশ হয়েছে। ওরা নিশ্চয়ই এই পথেই আসবে। ওকে ভেতরে নিয়ে চলো মহিমদা, ওকে ভেতরে নিয়ে চলো। তার আগে তোর মুখটা আমি বন্ধ করে দিই। গোবিন্দ! গোবিন্দ! আরে গোবিন্দ, কোথায় তুই? আরে সাড়া দিচ্ছিস না কেন? আরে বাবা, কথা ছিল বিপদের সংকেত পেলেই তবে সে আমাকে মিস কল দেবে। তবে সে মিস কল দিয়ে এখন গেল কোথায়? আরে আমার মনে হয় এতক্ষণ মামার বাড়ি থেকে রওনা হয়ে গেছে। কি বলছেন যে মামার বাড়ি গেল তো গেল, শত দরজায় তালা দিতে ভুলে গেল। আরে ভয়ে ভয়ে, তপস্যার ভয়ে ওর এখন মাথা ঠিক নেই, তাই ঘরের দরজায় তালা না লাগিয়ে এখান থেকে পালিয়ে গেছে। মানলাম আপনার কথা, ভুল করেছে ভয়ে তালা দিতে ভুলে গেছে, তাই বলেছে ভুল করে আমার ফোনে মিস কল দিল। এখন ওর ফোনে ফোন করলে ফোনটাও সুস্থ হচ্ছে। ব্যাপারটা কেমন যেন গোল মেলে বলে মনে হচ্ছে না। আচ্ছা রাঘব বাবু, এক কাজ করে দেখতো, চলুন তো একবার বাড়ির ভিতরটা গিয়ে দেখে আছি। হ্যাঁ, তাই চলো, তাই চলো। ওই তো, আরে ওই তো তপস্যা, এখানেও ভোর খবর এসেছে। শক্তি, দেরি করো না, চলো চলো গোলায়। খতম, তপস্যা সরকার খতম। আমি বলেছিলাম না, দেখাবো মাত্রই গুলি করে লসটা আমি নামিয়ে দেবো। Yes, কিন্তু আমার yes. কথা রেখেছি রাঘব বাবু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আরে চলো চলো দেখি, ওর চোখে মুখে কেমন মৃত্যু যন্ত্রণা ফুটে উঠেছে, সেটা আমরা নিজের চোখে দেখি। তাই চলো। কি? আমরা কাকে খুন করেছি? এ যে আমাদের গোবিন্দ। গোবিন্দ না। খুন খুন খুন! গোবিন্দনাথ খুন হয়ে গেল। এর অনেক আগেই নন্দলাল গুই মারা গেছে। এবার এবার কি আমার ছেলের পালা? হে ঈশ্বর, এ কোন পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে আমাদের সবাইকে? তার জবাব তো তোমাকেই দিতে হবে বাবা, কারণ 25 বছর ধরে তুমি তো দাদার পাশে পাশে আছো। তার অতীত জীবনের অনেক কথাই তো তুমি জানো। জানি জানি রে মা, জানি। কিন্তু অন্ধজিত রাষ্ট্রের মতো স্নেহের মায় আচ্ছন্ন হয়ে পড়ে আছি বলেই তো কোনোদিন কোনো কথা আমি ওকে বলতে পারিনি। বাধ্য হয়ে আমি ওর সব কথাই মেনে নিয়েছি। কেন মেনে নিচ্ছো বাবা? তোর কেন তুমি জন্যে। অনেক আগে এই ঘর থেকে চলে যাওনি? তোর জন্যে, তোকে মানুষ করার জন্যই তো আমি দাঁতে দাঁত চেপে তোর দাদার কথা মতো চলতে বাধ্য হয়েছি। তাতে কোনো লাভ হয়নি বাবা, কারণ এই পৃথিবীতে কোনোদিন সাগর শুকায় না,
আর পাপও লুকায় না। একদিন সবাইকে ভগবানের আদালতে গিয়ে দাঁড়াতে হবে। এতদিনে হয়তো সেই আদালতের বিচারটা শুরু হয়ে গেছে। 4 জনের মধ্যে 2 জন সাজা পেয়ে গেছে, বাকি আছে আরো 2 জন, শক্তি আর তোর দাদা। তুমি শুধু 4 জনের কথা বলছো কেন বাবা? সঙ্গে তো আরো কত লোকজন আছে। তবু আজ থেকে 25 বছর আগে ওরা 4 জনে মিলে এমন একটা পাপ কাজ করেছিল যার হাত থেকে ওরা কেউ কোনোদিন মুক্তি পাবে না। কি পাপ করেছিল বলো বাবা, বলো, আমি সেটা জানতে চাই। তোর সামনে তো আমি সে কথাটা বলতে পারবো না রে মা, তাই ভাবছি আজ আমি পুলিশের কাছে গিয়ে সব কথা খুলে বলবো। তাতে তোর দাদার কঠিন শাস্তি হলেও মানুষটা হয়তো সেই খুনিটার হাত থেকে প্রাণে বেঁচে যাবে রে মা। না না বাবা না, আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। ওই নন্দলাল আর গোবিন্দর মতো আমাকে অপঘাতে মরতে হবে, কিন্তু তার আগে আমি তোমাদের মুখে হাসি ফুটিয়ে দিয়ে যাবো বাবা। কি বলতে চাইছিস তুই? সারা জীবন ধরে অনেক অন্যায় অনেক পাপ করেছি। আর যখন যমদূত আমার সামনে এসে দাঁড়িয়েছে তখন বুঝতে পারছি মরার আগে অন্তত একটা সৎ কাজ করে পরের রাস্তাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। তার আগে তুমি পুলিশের কাছে যেও না বাবা। কি কাজ করতে চাইছিস তুই? সবার আগে বিজয়ের সাথে মহুয়ারে বিয়েটা দিয়ে দেব, তারপর আমি নিজে পুলিশের কাছে গিয়ে ধরা দেব। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না দাদা। জানি তোর আমাকে বারবার বিশ্বাস করে ঠকেছিস, কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে কেউ কখনো মৃত্যু কথা বলে না রে বোন। তাই তো আমি বিজয়ের সাথে যোগাযোগ করে তাকে এ বাড়িতে আসতে বলেছি। তুমি সত্যি বলছো দাদা? একদম সত্যি। 2-1 দিনের মধ্যে বিজয় যখন তোর সামনে এসে দাঁড়াবে তখন বুঝতে পারবি তোর এই জানোয়ার দাদাটা সত্যি সত্যি বদলে গেছে। না দাদা না, আর এভাবে নিজেকে ছোট করো না। তোমার মাথাটা আমি সবসময় উঁচু দেখতে চাই। নিশ্চয়ই দেখবি। আর আমি কোনো পাপ কাজ করবো না, তোরা শুধু আমাকে প্রায়শ্চিত্ত করে সুযোগটা দে। দেবো দাদা দেবো, তুমি সৎ পথে ফিরে এসো, আমরা সবসময় তোমার পাশে থাকবো। তাহলে বাবাকে বল তোর বিয়ের আগে যেন পুলিশের কাছে না যায়, তবেই তো আমি নিজের হাতে মন্ত্র উচ্চারণ করে তাকে সম্প্রদান করতে পারবো। কি বলো বাবা? আমি আর কি বলবো, তোর মুখের কথাই তো মহাপুরুষের বাণী। আজ তুই বল, আমি শুনি। না বাবা না, আর মন খারাপ করে থেকো না। এতদিন পরে পাপের অন্যায় ভেদ করে দাদার মনে সত্যের সূর্য দেখা দিয়েছে, তাকে তুমি ক্ষমা করে দাও বাবা। বাবা, আজ তোমাকে পিতা হয়ে পুত্রের পাশে থাকতে হবে। থাকবে, নিশ্চয়ই থাকবে। তোমার মন্দিরে আজ যে আলো জ্বলে উঠেছে সেই আমাদের পথ দেখাবে, আলোর পথ। কি সুন্দর অভিনয়! আজ 25 বছর ধরে তো ভালোই চালিয়ে গেলি রে। না না বাবা, বিশ্বাস করো আমি সত্যি সত্যি ভালো মানুষ হয়ে গেছি। হয় না রে, হয় না। কারণ পেঁয়াজের বাটি 50 বার ধুলেও তার গা থেকে কিন্তু গন্ধটা কিছুতেই যায় না। তাই ভাবছি আজ আমাকে পুলিশের কাছে গিয়ে সেই রঘুনাথপুরের ঘটনাটা বলতেই হবে। এই শালা বাবা, ওরের বাচ্চা তোর এত বড় সাহস ওই পুলিশের কাছে গিয়ে আমার বিরুদ্ধে বলবে? তোর আগে তোকে আমি কলা টিপে শেষ করে দেবো। এই রাঘব বাবু, কি করছেন কি? ছাড়ুন 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 বলছি। মেসমশাইকে মেরে ফেলবেন নাকি? বড্ড বাঁচা বেঁচে গেছে। আজ থেকে তোমাদের দুজনের বাড়ির বাইরে বেরোনো বন্ধ, সদর দরজায় সব সময় তালা বন্ধ থাকবে। মনে রেখো, এই পাল বংশের রক্তে জন্ম হলেও আমি পাল বংশের ছাটমা, আর তুমি আমার বাবা শিবনাথ পাল। সেটাই আমার সবচেয়ে বড় লজ্জা। কারণ তোর মতো সন্তান জন্ম দেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় লজ্জা। তাই বলছি, তুই আমার সন্তান নয়, তুই একটা শয়তান। আচ্ছা, এসব কি শুরু করেছেন বলুন তো? শেষ পর্যন্ত নিজের বাবাকে খুন করে শ্মশান চণ্ডাল হয়ে বেঁচে থাকতে চাইছেন? তপস্যার কি খবর তাই বলো। সে ফিরে এসেছে। ফিরে এসেছে? তাহলে তুমি এখানে কি করছো? যাও ওকে অ্যারেস্ট করে লকআপে ঢোকাও।
তার হয় না, এখন তার সম্ভব নয়। কেন কেন সম্ভব নয় কেন? কারণ আপনারা আমাকে মার্ডার কেসে ফাঁসাতে চাইছেন শুনে আমি কোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসেছি। তবুও আপনি বাঁচতে পারবেন না ম্যাডাম, কারণ আমি আপনার নামে কোর্টে চার্জশিট জমা দেবো, চার্জশিট। সেই ক্ষমতা আপনার নেই, কারণ ডিআইজি সাহেব এই খুনের কেসটা আপনার কাছ থেকে কেড়ে নিয়ে আমার উপর তদন্তের দায়িত্ব দিয়েছেন। বাহ, কি বলছেন? এখনই সেই করবে তদন্ত। খুন আমি করিনি রাঘব বাবু, ওই ছদ্মবেশী খুনিকে আমি গ্রেফতার করবই, তাই তো আপনাদের দুজনের নিরাপত্তার দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিয়েছি। কি বলেন? আপনি নিয়েছেন আমাদের নিরাপত্তার হ্যাঁ, দায়িত্ব? যে ওই খুন দুটো করেছিল আমি এখানে ছিলাম না বলেই সে দুবার জিতে গেছে, কিন্তু আমি তাকে আর তৃতীয়বার জিততে দেবো না। তাহলে দয়া করে বলবেন কি এই কটা দিন আপনি কোথায় উধাও হয়ে গিয়েছিলেন? এই কি দেবরাজ, তুমি এখানে এসেছো কেন? এটা কিন্তু আমার প্রশ্নের জবাব হলো না ম্যাডাম। এখানে দাঁড়িয়ে আমি তোমার কোনো কথা জবাব দেবো না দেবরাজ। জবাব আপনাকে দিতেই হবে ম্যাডাম, কারণ আমি আপনার বন্ধু নই, সাংবাদিক দেবরাজ রায়। আমাদের চ্যানেলের তরফ থেকে আমি আপনার কাছে জবাব চাইতে এসেছি। আমি এখানে ডিউটিতে এসেছি। যদি আমার ইন্টারভিউ নিতে চান তাহলে আমার অফিসে আসবেন, সেখানে আমি আপনার সব প্রশ্নের জবাব দেবো। না ম্যাডাম, জবাব আপনাকে এখানেই দিতে হবে, তা না হলে আমাদের সাথে সাথে মিডিয়াও চিৎকার করে বলবে আপনি একটা খুনি, খুনি, খুনি। কারণ হোটেলের ক্যামেরায় যে ছবি উঠেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি ছদ্মবেশে বোরকা পরে ওখানে এসেছিলেন। এই সেই ছবি যেটা পরদিন খবরের কাগজে বেরিয়েছিল। এই ছবিটা দেখার পরে বলবেন যে মানুষটা আপনি নয় অন্য কেউ। আশ্চর্য, আমার চেহারার সঙ্গে হুবহু মেল নিশ্চয়ই আছে, কিন্তু কিন্তু আমি তো সেদিন এখানে ছিলাম না। মিথ্যা কথা, না, মিথ্যা বলছি না। আপনি তাও মিথ্যা কথা বলছেন। ওই ছবিটা তার সবথেকে বড় প্রমাণ। হাই, আমি আপনার কাছ থেকে কোনো নিরাপত্তা আমরা চাই না, তাহলে হয়তো আপনি আমাদেরকে খুন করতে পারেন। যান, এই বাড়ি থেকে বেরিয়ে যান। না, আমি এখান থেকে যাবো না। ডিআইজি সাহেবের নির্দেশ, আমাকে 24 ঘন্টায় বাড়ির ওপর নজর রাখতে হবে। তাহলে চলুন না বাবু, আমরা যাই, দুজনে মিলে গিয়ে ডিআইজি সাহেবের কাছে জানতে চাইবো তিনি কেন একটা খুনির হাতে আমাদের নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন। ওই শক্তি বাবু, বেশ, তাই চলো। দরকার হলে 500 মানুষ গুছিয়ে নিয়ে এদের অফিস ঘেরাও করবো। না যাবেন না রাঘব বাবু। ওদের বুঝিয়ে দেবো খাকি উর্দি পরে যারা মস্তানি করে তারা সরকারের মাইনে করা চাকর, আর সেই সরকারের মাথার উপর বসে থাকি আমরা জনগণের নেতা। এই রাঘব পাল বংশের ছটমান, লোকে বলে আমি ডেঞ্জারাস ম্যান। ম্যাডাম, বিষাক্ত সাপ নিয়ে যারা খেলতে চায় তাদের কিন্তু একদিন না একদিন ওই বিষাক্ত সাপের ছবলেই মরতে হয়, কথাটা মনে রাখবেন। দেবরাজ, দেবরাজ, তুমি কি পাঁচজনের সামনে আমাকে অপমান করতে এসেছিলে? তার আগে তুমি আমাদের সম্পর্কটাকে অপমান করেছো। ছি ছি তপস্যা, ছি। দুজনে সততার পথে চলার শপথ নিয়ে একসঙ্গে কাজে নেমেছিলাম, আর সেই তুমি কিনা পুলিশি ক্ষমতা কাজে লাগিয়ে দুটো মানুষকে মেরে ফেললে। তুমি কি সত্যি বিশ্বাস করো যে এই খুন দুটো আমিই করেছি? ওই ছবিটা কি সেই কথা প্রমাণ করছে না? একটা নিষ্প্রাণ ছবি কি বললো সেটাই তোমার কাছে বড় হলো, আর যে রক্ত মাংসের মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তার কথার কোনো দাম নেই। নিশ্চয়ই আছে, আর সেই জন্য তো বারবার জানতে চাইছি এই কটা দিন তুমি কোথায় উধাও হয়ে গিয়েছিলে। আমি বলতে পারবো না দেবরাজ, শুধু এইটুকু জেনে রেখো আমার ভালোবাসায় কোনো খাত নেই, আমার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নেই। তা আমি জানি, আর সেই জন্য তো দিন রাত এক গভীর যন্ত্রণায় আমি ক্ষতবিক্ষত হচ্ছি। তাই তো বারবার আমি জানতে চাইছি, বলো তপস্যা বলো, এই দুটো খুনের ঘটনার সময় তুমি কোথায় উধাও হয়ে গিয়েছিলে? জানতে চেও না দেবরাজ, জানতে চেও না, শুধু আমার জন্য তোমার মনের ঘরে একটু বিশ্বাসকে বাঁচিয়ে রেখো। ওই বিশ্বাসটা একদিন আমাদের জীবন থেকে সব ভুলের কালো দাগ মুছে দিয়ে একদিন ভোরের আলো হয়ে ফুটে উঠবে। বিশ্বাস বিশ্বাস নেই তপস্যা, বিশ্বাস নেই। বিশ্বাসের পাখিটা যে আমার বুকের খাঁচা থেকে অনেক দিন আগেই উড়ে গেছে। তাই তো আজ যখন দেউলিয়া মন নিয়ে আমি তোমার কাছে সত্যের খোঁজে এসেছিলাম, তখন তুমি নিজেই নিজেকে নীরবতার খাঁচায় বন্দি করলে। তাহলে কেমন করে আমার বিশ্বাসের পাখিটা আমার এই বুকের খাঁচায় ফিরে আসবে? কেন ফিরে আসবে না দেবরাজ? কেন ফিরে আসবে না? আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার জন্য এই কটা দিনের কথাকে কেন তুমি ভুলে যেতে পারবে না? লোহার সিন্ধুকে লুকানো গয়নার মতো সেটা আমার কাছে গোপন থাক, এর বাইরে তপস্যা শুধু তোমার, শুধু তোমারই। না তপস্যা না, এইভাবে একটা সন্দেহের কাঁটাকে বাঁচিয়ে রেখে কখনো কোনো ভালোবাসার ফুলকে আপন করা যায় না। আর ওই ছবিটা যে মরণ কাটা হয়ে আমাদের সম্পর্কটাকে চোরা বালির পথে টেনে নামিয়ে নিয়ে গেছে, সেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। দাঁড়াও দেবরাজ দা, আমার দিদির মতো মেয়েকে ভুল বুঝে তুমি চলে যেতে পারো না। কোনটা ভুল কোনটা ঠিক সেটা জানার আমার আর কোনো প্রয়োজন নেই রাজি। তবু আজ তোমাকে সত্যিটা জানতেই হবে, তা নাহলে সারা জীবন আমাদের সবাইকে অনুতাপের আগুনে পুড়তে হবে।
না না ভাই না, প্লিজ এসব কথা তুই কাউকে বলিস না রে, একদম। আমাকে ক্ষমা করিস দিদি। এতদিন তোর কথা মতো আমি মুখটা বন্ধ করেছিলাম, কিন্তু আজ যদি তোদের সম্পর্কটা ভেঙে যায় তাহলে যে নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। এই জানো দেবরাজদা, দিদি এই কদিন আগে কুশলের স্ত্রীকে নিয়ে ভেলোরের হাসপাতালে গিয়েছিল। বেলুনের হাসপাতালে কিন্তু কেন? গত 1 মাস হলো কুশলের স্ত্রী সেখানে ভর্তি আছে। কুশলের স্ত্রীর 2টো কিডনি কাজ করছে না। অনেক অনেক চেষ্টা করে কুশল একটা কিডনিও জোগাড় করতে পারেনি। এই আমার দিদির রক্তের গ্রুপ আর কুশলের স্ত্রীর রক্তের গ্রুপ 1, সেটা জেনে দিদি নিজের খরচায় প্লেনের টিকিট কেটে ওই কুশলের স্ত্রীকে নিয়ে ভেলোরের হাসপাতালে গিয়েছিল। এসব তুমি কি বলছো রাজীব? সেখানে গিয়ে সমস্ত রকম পরীক্ষার পর দিদি কিডনি দানের অঙ্গীকার পত্রে সই করে এসেছে। কিন্তু এসব কথা তুই কেমন করে জানলি রে ভাই? তুই যখন অনেকদিন বাড়ির বাইরে ছিলিস তখন কুশলের সঙ্গে আমার দেখা হয়। আমি কুশলকে জিজ্ঞাসা করি আর ওই কুশলই তখন সব কথা আমাকে খুলে বলে। ছি 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 তপস্যা, এত বড় কথাটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে কেন? আমার বাবা মার বয়স হয়েছে, আমার শরীরের কথা ভেবে তারা যদি আপত্তি করে, তাছাড়া কাউকে কিছু দান করলে সেটা বলতে নেই, তাহলে যে তাকে ছোট করা হয়। কিন্তু তার পরিণামটা কি হয়েছে ভাবতে পেরেছো? শুধু আমি নয়, সবাই সবাই তোমাকে খুনি মনে করছে। আমি শুধু ভাবছি ওই মহিলার সঙ্গে আমার চেহারার এমন অদ্ভুত মেল হলো কেমন করে? কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? আমার মনে হয় আমাদের বাড়ির সঙ্গে ওই মহিলার রক্তের সম্পর্ক আছে। Shut up! একটা খুনির সঙ্গে আমাদের পরিবারে কারো কোনো সম্পর্ক থাকতে পারে না। আর অপরাধ নিস না দিদি। আমাদের বাড়িতে যে সমস্ত পুলিশ কর্মীরা গার্ড দেয় তাদের মুখে শুনলাম গত 2 দিন আগে ঠিক ওই রকম এক বোরকা পরা মহিলাকে আমাদের বাড়িতে ঢুকতে দেখা গেছে। এ ভাই ভাই, এসব তুই কি বলছিস? এসব তুই কি বলছিস? কই বাবা মা তো এরকম কারো আসার কথা আমাকে বলেনি। হ্যাঁ, আমার কি মনে হয় জানো তপস্যা, তুমি যদি ওই ভদ্র মহিলার মতো বোরখা পরে ছদ্মবেশে তোমাদের বাড়িতে যাও তাহলে এই রহস্য একটা উন্মোচন হতে পারে। ঠিক ঠিক বলেছো দেবরাজ, ঠিক বলেছো। ওই খুনের পরিচয়টা আমাকে জানতেই হবে। ভাই তুই ওই ছবিটা নিয়ে এক্ষুনি মেকআপ ডিপার্টমেন্টে গিয়ে কথা বল। যা তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি এখনই নতুন চুল বোরকা সব জোগাড় করে রাখছি। দিদি রে, এতদিন তো এই সংসারের জন্য আমি তেমন কিছুই করতে পারিনি। আজ যদি সামান্য এইটুকু কাজ করে এই সংসারের সামান্য উপকারে লাগতে পারি তাহলে যে নিজেকে বড় ধন্য মনে করবো রে, নিজেকে বড় ধন্য। সরি তপস্যা, আমি তোমাকে ভুল বোঝার জন্য হাত জোড় করে ক্ষমা চাইছি। যে সম্পর্ক শেষ হয়ে গেছে তার জন্য ক্ষমা চাওয়ার তো কোনো দরকার নেই দেবরাজ। আরে বাবা, ভালোবাসার ফেভিকল দিয়ে আমি আবার সেই ভাঙা সম্পর্ককে জোড়া লাগিয়ে দেবো। কি হচ্ছে কি? এটা অন্যের বাড়ি। আরে বাবা, এই বাড়ি ঘর শহর গ্রাম ছাড়িয়ে আমি তোমাকে আবার এক নতুন স্বপ্নের দেশে নিয়ে যাব, যেখানে নতুন করে দুজনে আবার ভালোবাসার শপথ নেব। আর যে শপথ বাক্যে আমি তোমাকে বলবো, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, যে তুমি গঙ্গা হরণী, যে তুমি গঙ্গা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে দাঁড়ালে
তুমি শান্ত হও। না, আমি আর শান্ত হতে পারছি না। তার আগে আমি বিষকে আত্মহত্যা করব। মাধবী, কি সব পাগলের মতো কথা বলছো? আমি আর পাচ্ছি না গো। উমা তোমার ভাই বোন, ও যদি কোনোদিন তপস্যার সঙ্গে দেখা করে সব সত্যিটা বলে দেয়। না না মাধবী, না, ও কখনো তপস্যার সঙ্গে দেখা করার সাহস পাবে না। তাহলে তো তপস্যা জেনে যাবে ওর বাবাকে খুন করে ওর মাকে এতদিন জেল খাটতে হয়েছে। তাহলে এতদিন পর উমা কেন আমার ঘরে শীত কাটতে এলো? ও ঠিক একদিন আমার মেয়েকে চুরি করে নিয়ে চলে যাবে, তখন এ কষ্ট আমি কেমন করে সহ্য করব? না 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 না, কোনো কষ্ট নেই মা। ওই রঙিন বেলুনের মতো এই কষ্টের সংসার ছেড়ে উঠে যাব ওই সুখের আকাশে। বি কেয়ারফুল ডার্লিং, আমার হাতটা একটু শক্ত করে ধরে থাকো, মনে হচ্ছে তোমার নেশাটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে এখন বড় লোক হওয়ার নেশা, বাঁধন ছেঁড়ার নেশা, নিয়ম ভাঙার নেশা। সব বাঁধন না ছিঁড়লে জীবনটা কিন্তু এনজয় করা যায় না ডার্লিং। যে জীবনটা দরজা খুলে ভোগায় সুখের জন্য অপেক্ষা করে বসে আছে। সুখ কাকে বলে তা তোমরা জানো না বৌমা। সুখ হলো মানুষের মনে। তাই তো একজন ভিখিরি ওই গাছতলায় শুয়েও সুখে নিদ্রা যায়, আর সোনার পালঙ্কে শুয়েও কত রাজার চোখে ঘুম আসে না। ও বাবা, তুমি সবসময় তো জ্ঞান দাও কেন বলো তো? তাতে বুঝবি না রে, কারণ এক মিথ্যে সুখের আগুনে তোরা যে নিজেকে পোড়াতে চাইছিস। ওই আগুনে পুড়েই রাজীব একদিন খাঁটি সোনা হয়ে উঠবে। টাটা বাটা আম্বানির পাশে গিয়ে বসবে। না বৌমা, ওপরে ওঠার কোনো শর্টকাট রাস্তা নেই। তাই তো সিঁড়িতে পা রাখার আগেই তোমাদের পা দুটো টলছে। খোঁচা মেরে কথা বলছো কেন বাবা? আমি তো যা কিছু করছি সবাই সংসারের জন্য করছি, তোমাদেরকে আরো সুখে রাখার জন্য করছি। ইয়েস, টাকা বাড়ি গাড়ি চাই বলে সুখের পাখিরা সব সময় আমাদের মাথার উপরে ঘুরছে। ওই পাখিগুলোকে ধরে আমি আমার সুখের খাঁচায় বন্ধ করতে চাই। বৌমা, সুখ শব্দটা খুব ছোট, কিন্তু তাকে ধরা বড় কঠিন। তাই তো অন্ধের মতো ওই সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে মানুষ যখন মাথা ঘুরে পড়ে মারা যায়, তখন তার চিতার জন্য কয়েক টুকরো কাঠ লাগে। বাড়ি গাড়ি ব্যাংকের টাকা কোনোটাই তার কাজে আসে না। আপনি কিন্তু ছেলে মানুষের মতন কথা বলছেন বাবা। বরং তোমরা হাওয়াই বাজিতে আগুন দিয়ে দেখতে চাইছো সে কেমন করে জ্বলে ওঠে, কিন্তু ওই বাজির আগুন যখন নিজের ঘরের চালে এসে পড়বে, তখন চোখের জলে সাগরে ঢেলেও সে আগুন তোমরা নেভাতে পারবে না বৌমা। আপনার কথা শুনে মনে হচ্ছে মদ খেয়েছি আমরা আর নেশা হয়ে গেছে আপনার। ঠিক বলেছো। এই বাবা মার সামনে বড় মানুষ হতে চাওয়াটা যেন সবচেয়ে বড় অন্যায়। আসলে রাজীব, উনার চশমার কাজটা না অনেক দিনের পুরনো। ওই চশমার কাজটা বদলাবার কথা উনি ভুলেই বসে আছেন। এই জানো বাবা, আজ আমার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিটা চালু করলাম। এই নন্দিনীর বাবা ফিতে কেটে সেটার উদ্বোধন করেছে। তাই রাজীব আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে খুব বড় করে একটা পার্টি দিয়েছে। বাবা বাবা বাবা, শুনে আমি খুব আনন্দ পেলাম। রাজীবের বাবা ওই বাড়িটা ওর নামে লিখে দিল, আর রাজীব এটা বন্ধক রেখে ব্যবসা শুরু করলো। আর তোমার বাবা এসে ফিতে কাটলো, আর আমরা খবরও পেলাম না। সেই মামচি, আপনার ছেলে কোথায় এত বড় একটা কাজ করলো, তাদেরকে আপনারা কোথায় খুশি হবেন, তার বদলে ঠেস দিয়ে কথা বলছেন। ঠেস দেবো কেন মা? এই দেখো মা, আমার দু চোখ থেকে আনন্দে জল আসছে। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ। এভাবেই আপনারা আপনাদের ছেলের সাকসেস দেখে খুশি থাকবেন। আপনাদের ছেলে আমার হাত ধরে ফর্মুলা 1-এর নতুন ট্র্যাকে রেসিং কার ছুটিয়েছে। খুব কম সময়ের মধ্যেই আমাদেরকে টার্গেটে পৌঁছতে হবে, আর আপনাদের চোখের জলটাই হবে আমাদের সেই রেসের গাড়ির পেট্রোল। রাজীব, বড় লোক হওয়ার নেশায় আজ তুই মদ খেয়ে বাড়িতে এসেছিস। এই হাই সোসাইটিতে 5 জনের সঙ্গে মিশতে হলে একটু একটু মদ খেতে হয় বাবা। ওই একটু হাসি, আনন্দ আর মজা। আজ হয়তো মজা পাচ্ছিস, কিন্তু তার জন্য কি হারাতে হবে
তার হিসেবটা একবার করবি না? আমরা হলাম এই যুগের সন্তান, আমরা শুধু টাকার হিসেব করতে জানি, আর এটাই হলো একমাত্র সত্যি। তোদের সত্যের চাদরটা মাপে ভীষণ ছোট। মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়, আর পা ঢাকতে গেলে মাথা। ওসব কথা ভেবে লাভ নেই মা, সবাই যে পথে চলছে আজ থেকে আমরা সেই পথেই চলবো। তবে তাই যা, চক্ষু লজ্জার পোশাক খুলে আর ধান্দাবাজির টুপি মাথায় দিয়ে ভোগ আর সুখের হাইওয়েতে ছুটে চল। আর আমরা দূরে দাঁড়িয়ে থেকে হাততালি দিয়ে বলি, রান রান মাই সান, রান রান রান। হ্যাঁ হ্যাঁ, তাই ছুটবো। উন্নতির পথে একবার পা বাড়ালে শুধু এগিয়ে যেতে হয়, থামা যায় না, পিছনেও ফেরা যায় না। জানি না এই পথের শেষে কি আছে, ওই উন্নয়নের মন্দির নাকি সর্বনাশের মহাশ্মশান। সর্বনাশের মহাশ্মশান। হ্যাঁ গো, এসব আমি কি দেখছি? এই স্বার্থ সর্বোচ্চ যুগে ভগবান হয়তো আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কে? এ কি উমা তুমি? একে, তুমি আবার কেন এ বাড়িতে এসেছো? তপস্যা হয়তো এখনই এসে পড়বে, তাই তপস্যার আসার আগে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। উমা, আমি তোমার বড় যা, তুমি ঠাকুরপোকে ভালোবেসে বিয়ে করেছিলে, কিন্তু তুমি একজন জেল ফেরত আসামি। আর তপস্যা যদি জেনে পেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ প্লিজ বৌমা, তপস্যার কথাটা একবার ভাবো। ও যদি জানতে পারে ও এতদিন যাদের কাছে মানুষ হয়েছে তারা ও নিজের বাবা মা নয়, তারা হচ্ছে ওর জ্যাঠা মশাই আর জেঠিমা, ওর আসল মা হচ্ছে তুমি। তখন তপস্যা কতটা আঘাত পাবে সে কথাটা একবারও ভাবছো না? কি হলো, কাঁদছো কেন উমা শঙ্করী? আমি উমা নই, আমি তপস্যা। এই সত্যিটা জানার জন্য ছদ্মবেশ নিয়েছিলাম আমি। তপস্যা না না মাধবী, না, ও তপস্যা নয়, ও আমাদের মেয়ে তপস্যা নয়, ও হচ্ছে এসপি তপস্যা সরকার, যে নিজের ঘরেই ছদ্মবেশে তদন্ত করতে এসেছে। মাধবী, যাকে 1 বছর বয়স থেকে আমরা বুকে করে মানুষ করেছিলাম, বাবা মায়ের ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলাম, সেই মেয়েটা আজ আমাদের সঙ্গে এইভাবে চলো না। কেন করবে না গো? কথাই বলে পর কখনো আপন হয় না। না 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 মা, না, আমি তো তোমাদেরই মেয়ে। আমি কোন অপরাধে আজ তোমরা আমাকে পর করে দিচ্ছ? হ্যাঁ গো মা, 1 বছরের শিশুকে যারা তিল তিল করে বড় করেছে, এই পৃথিবীটাকে চিনতে শিখেছে, তারাই তো তার সত্যিকারের বাবা মা। সত্যি বলছিস মা? হ্যাঁ গো মা, 25 বছর আগে যে নাড়ি কাটা হয়েছিল সেই সম্পর্কের ফুলটা হয়তো সেদিন নির্মাল্য হতে পারে, কিন্তু সেই শুকনো ফুলের কোনোদিন সুগন্ধ থাকতে পারে না মা, সুগন্ধ থাকতে পারে না। আরে মা, তাই তো আমি 25 বছর ধরে প্রতিটা দিনের কথা আজ আমার বুকের মধ্যে তুফান তুলছে। আরে মা, আর সেই তুফানি ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে আমাদের 2 চোখ বেয়ে নেমে এসেছে শ্রাবণের ধারা। ডাকলা রে মা, আমাকে শুধু তুই একবার বাবা বলে ডাক, তুই আমাকে মা বলে ডাক, তুই আমাকে বাবা বলে ডাক, তুই আমাকে মা বলে ডাক। মা, বাবা, মা, জীবনে কোনোদিন কোনো অবস্থাতে আমি তোমাদের ছেড়ে যাবো না মা, কখনো না, কখনো না। আমার বুক থেকে একটা পাশান নেমে গেল। কয়েকদিন ধরে আমি বয়ে কাঁটা হয়ে আছি। এই বুঝি উমা এসে তোকে নিয়ে চলে যাবে। চুপ করো মা, চুপ করো। ওই নামটা একদম আমার সামনে উচ্চারণ করো না। মা হয়ে যে মানুষটা আমার বাবাকে খুন করেছে, তার নাম শুনে যে ঘেন্নাই আমার শরীরটা কুঁকড়ে ওঠে। ভুলে যাও,
ভুলে যা মা, ভুলে যা। গভীর রাতে দুঃস্বপ্নের মতো একটু আগে শোনা কথাটা তুই ভুলে যা। কি করে ভুলে যাব? একটা মানুষকে খুন করার পরও আরো দুটো খুন করেছে। একজন পুলিশ অফিসার হিসেবে আমি তাকে নিজের হাতে শাস্তি দেব। না মা, না, তুই এই পুলিশের চাকরিটা ছেড়ে দে মা। চল মা, চল। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে ওই উমা শঙ্করে আমাদের কোনোদিন খোঁজ পাবে না, কোনোদিন না। চল মা, চল। না না বাবা, না, চাকরি আমি ছাড়বো না। যার জন্য আমাকে খুনির অপবাদ শুনতে হচ্ছে, যে মানুষটা একের পর এক খুন করে নিজের মাতৃত্বকে কলঙ্কিত করেছে, আইনের পথে তাকে আমি ফাঁসির দড়িতে চড়াবো। সেদিন যদি এই মানুষটা রক্তের দাবি নিয়ে তার মেয়ের সামনে প্রাণ ভিক্ষা চায়, তখন এই তপস্যা সরকার তাকে কিছুতেই ক্ষমা করবে না বাবা। তপস্যা কিছুতেই না মা, কিছুতেই না। করতেই হবে, করতেই হবে, ক্ষমা তাকে করতেই হবে। যে যাই বলুক, আমি কখনোই বিশ্বাস করি না তপস্যার মা কখনো তার বাবাকে খুন করতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো ভুলের ইতিহাস লুকিয়ে আছে, আর একজন সাংবাদিক হিসেবে আমাকে সেই ইতিহাসটা খুঁজে বার করতেই হবে। আদালত আর পুলিশ যে কাজ করতে পারেনি, তুমি সে কাজ কি করে করবে সাংবাদিক? এ কি মহিমবাবু, আপনি এখানে? হ্যাঁ, আমি এসেছি তোমাকে একটা খবর দিতে। কি খবর? আপনার ছেলে বিজয়ের কোনো খবর পেলেন? না, আমার মনে হয় বিজয় আর বেঁচে নেই। না মহিমবাবু, না, বাবা হয়ে আপনি এমন কথা বলবেন না। বিজয় হয়তো কোনো বিপদে আছে, হয়তো কোনোদিন। না, আমাকে বৃথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন না দেবরাজ। আঘাতে আঘাতে এই বুকটা আমার পাথর হয়ে গেছে, পাথর। মহিমবাবু, আর কোনো আঘাত এই বুকে নতুন করে ক্ষত সৃষ্টি করতে পারবে না। তাই তো সব ব্যথা ভুলে আজ আমি উমায় শঙ্করীর পাশে এসে দাঁড়াতে পেরেছি। উমাশঙ্করী? কে উমাশঙ্করী? আমাদের এসপি তপস্যা সরকারের মা। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি তাকে চিনি, আমি ভালো করেই চিনি। ও যখন খুন দুটো করছিল তখন তো আমি ওর পাশেই ছিলাম। কি বলছেন? আরে পুলিশ যাকে হন্যে হয়ে খুঁজছে, যে দুটো মানুষকে খুন করেছে, তাকে আপনি চেনেন? মানুষ নয়, ওরা জানোয়ার। আর এটা খুন নয়, ন্যায় বিচার। আদালত যাদের শাস্তি দিতে পারেনি, আজ উমা শঙ্করীর আদালতে তাদের বিচার এবং শাস্তির কাজ চলছে। এই কথা জানার পর আমি যদি আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দিই? তুমি তো সাংবাদিক, সত্যকে খুঁজে বার করেই তোমার কাজ। যে শয়তানরা মিথ্যা সাক্ষীর জোরে ওকে জেলে পাঠাতে পেরেছিল, তুমি তো তাদের বাঁচিয়ে দিতে পারো না। না, আমি বাঁচাবো না। আপনি বলুন, আজ থেকে 25 বছর আগে কি ঘটেছিল, কি ইতিহাস লুকিয়ে আছে তপস্যার মায়ের জীবনে? তাহলে শোনো, আজ থেকে 25 বছর আগে আমি ছিলাম একজন ফটোগ্রাফার। বিয়ে বাড়ি উৎসব অনুষ্ঠানে ছবি তুলতাম। তপস্যার বাবা প্রকাশ সরকার ছিল আমার ছেলেবেলার বন্ধু। ও যখন রঘু তারপরে বিডিও অফিসে বদলি হয়ে এলো, তপস্যা তখন মায়ের কোলে। ওরা তখন আমাদের বাড়িতে ভাড়া থাকতো। তখন শয়তান ওই রাঘবপাল কোথায় ছিল? ওই রাঘবপাল ছিল সেখানকার অঞ্চল প্রধান। সে বছর প্রবল বন্যায় গোটা জেলাটা ভেসে গিয়েছিল। রিলিফের নামে লক্ষ লক্ষ টাকা অনুদান এসেছিল, আর সেই টাকা মেরে ওই শয়তান রাঘবপাল তার বাগান বাড়িতে ফুর্তির উৎসব করেছিল। উৎসব। মহিমবাবু, ভালো বংশের ছাটমাল। লোকে বলে আমি টেন্ডারে নেওয়া, আরে বেইমানি কাকে বলে আমি জানি না। তাই তো বন্যা ত্রাণের টাকা থেকে 10 লক্ষ টাকা আমি মেরে দিয়েছি। তোমরা 2-3 লাখ করে মেরেছো, সঙ্গে মদ মাংস যত খুশি খাও। সত্যি বল, আপনার মতো মানুষ আজকাল আর দেখা যায় না। তাই তো আমরা সবাই আপনাকে আমাদের নেতা বলে মেনে নিয়েছি। কেন মানবে না? আমি 1000 বার মানবে। আরে বাবা, এই যুগে যে টাকা দেবে তাকেই তো সবাই মাই বাপ বলে সালাম করে। কথায় আছে না, রুপিয়া হলো ऐसा चीज, খোদা সে উনি দিবে। সবই তো হলো, তবে এই উৎসব রাতে আর একটা জিনিস হলো 16 কলা পূর্ণ হতো। রাঘব বাবু
সত্যেন্দ্র বাবু, সারা আপনি বাইরে একটা চিজ বটে, সারা পেট পুরে মাল খেলেন, এখন আবার কলা খেতে চাইছে। কলা নয়, 16 কলা, মানে মদ হয়েছে, মাংস হয়েছে, এরপর একটা যুবতী মেয়ের নাচ গানের ব্যাপার থাকলে মানে ফাটাফাটি হতো আর কি। দূর শালা। আরে দাঁড়াও দাঁড়াও, এই কথাটা না তোমার বউকে গিয়ে বলছে। তাহলে আর দেখতে হবে না, বৌদি ওকে পিটিয়ে শীতল পাটি করে বিছানায় শুয়ে রাখবে। সে কি? শালা বইয়ের হাতে মার খাওয়ার জন্য আপনি কি বিয়ে করেছেন নাকি? কি করবো বলুন, তখন তো আর বুঝিনি বিয়ে মানে হলো একটা হাতি পোষা, যেটুকু শ্বাস দুধ নেই শেষ পড়ে থাকে শুধু খোসা। আরে বাবা, ওই জন্যই তো আমি এখনো পর্যন্ত বিয়েটাই করলাম না। বেশ করেছে, মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো হাত আর হাত করা, অথবা মশারি আর মশা, কিংবা আম আর আমাশা। হাসবেন না, একদম হাসবেন না। আমার বউকে দেখলে আপনাদের সকলের বুক শুকিয়ে যাবে। চালা যেন একটা সুর ছাড়া হাতি। দুবার ঘরের দরজা কেটে বড় করেছি বাইরে, তারপরেও মাল যেভাবে ফুলছে মনে হচ্ছে ঘরের এক পাশের দেওয়ালটা ভেঙে ফেলতে হবে, তা না হলে আমি আর ঘরে ঢুকতে পারবো না। হাসিটাটা অনেক হয়েছে, এখন কাজের কথা শোনো। সরকারি টাকার হিসেব না মিললে তদন্ত কমিশন বলবে, তার আগে কারো ঘরে দোষটা চাপিয়ে তাকে ফাঁসিয়ে দিতে হবে। ওই ভিডিও অফিসার প্রকাশ সরকার মিশন সাদলক স্যার, ও বেটার জন্যই আমরা আরো বেশি টাকা মারতে পারলাম না, তাই ও টাকাই আগে ফাঁসা। ঠিক ঠিক বলেছো নন্দ, ও শালা এর আগে রাঘব নয় উপরে চিঠি পাঠিয়েছিল, 2 লাখ টাকা ঘুষ দিয়ে রাঘব বাবু সে যাত্রা জেল খাটার হাত থেকে বেঁচেছিলেন। তাহলে তাহলে এখনো দেরি করছেন কেন? চলুন শালা আজ রাতেই ওই ভিডিও অফিসারের বাচ্চাটাকে গ্রেফতার করে আয়োজন করে দিই। ঠিক বলেছো। আর এই প্রকাশের একটা সুন্দরী বউ আছে, তোমাদের কপাল যদি ভালো থাকে তাহলে এই উৎসবের রাতের 16 কলা পূর্ণ হয়ে যায়। তাহলে চলো সবাই, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ওই প্রকাশ সরকারের বাড়ি। শোনো, এসো আমার কাছে এসো, তারপরের ঘটনা তোমাকে যে বলতেই হবে। তারপর 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 কি হলো? সেদিন স্বামীর মৃতদেহের সামনে ওই শয়তানরা সবাই মিলে উমার উপর পাশবিক অত্যাচার করেছিল। তখন তখন আপনি কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম। চিৎকার আর গুলির শব্দ শুনে ছুটে এসে এই কাণ্ড থেকে বুঝলাম আমি একা কিছু করতে পারবো না, থানায় গিয়েও কোনো লাভ হবে না। তখন জানালার ফাঁক দিয়ে ওই অত্যাচারের ছবিগুলো আমি তুলে রাখলাম। তারপর 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 কি হলো? আমার কাছে ছবি আছে জানতে পেরে ওই শয়তান রাঘব পাল আমাকে খুন করার জন্য লোক পাঠিয়েছিল। তখন আমি আমার এক সাংবাদিক বন্ধুরাতে ওই ছবি নেগেটিভগুলো দিয়ে সেখান থেকে পালিয়ে গেছিলাম। তাহলে আপনার সেই সাংবাদিক বন্ধু ওই ছবি আর নেগেটিভগুলো আদালতে পেশ করলো না কেন? সবই নিয়তির পরিহাস। বাইকে চেপে আদালতে যাওয়ার পথে ওই সাংবাদিক বন্ধু বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনার সেই সাংবাদিক বন্ধুর নামটা কি বলুন তো? তার নাম সাংবাদিক অনিমেষ রায়। দেবরাজ, আপনার সেই সাংবাদিক বন্ধু অনিমেষ রায় যে আমার বাবা মহিম বাবু। কি বলছো তুমি? হ্যাঁ, বাবা যখন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমি 10 বছরের বাচ্চা। আমি বাবার কাছ থেকে একটা ব্যাগ পেয়েছিলাম, সেই ব্যাগটাকে আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আজ পর্যন্ত আমি সেটা খুলে দেখিনি। তাহলে যাও
সে ব্যাগটা খুঁজে দেখো ছবি নেগেটিভ গুলো অক্ষত অবস্থায় পাওয়া যায় কিনা। আপনি ঠিক বলেছেন, আমি ওই ছবি আর নেগেটিভ গুলো যদি খুঁজে পাই তাহলে আমি প্রমাণ করে দিতে পারবো তপস্যার মা কোনো অন্যায় করেনি, তিনি ফুলের মতো নিষ্পাপ। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হে ভগবান, ছবি নেগেটিভ গুলো যদি পাওয়া যায় তাহলে তপস্যার মন থেকে সব ঘৃণা বুঝে দিয়ে উমা বৌদি আবার তার মেয়েকে বুকে তুলে নিতে পারবে। হ্যাঁ, বুকে তুলে নিতে পারবে। সবই নিয়তির পরিয়া, সবই নিয়তির পরিয়া। না 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 না, বন্যা ত্রাণের সরকারি অনুদানে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে ওই রাঘব পাল। ওই শয়তানটাকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে আমি জেলের ঘানি টানিয়েই ছাড়বো। কি গো, আবার তুমি কাগজপত্র নিয়ে বসে আছো? এই বউটার কথা বুঝি তোমার একবারে মনে পড়ে না? আজ না আমাদের বিবাহ বার্ষিকী, তাই আজ আর কোনো কাজ নয়, আজ শুধু হাসি আনন্দ গান। উমা, তুমি আমাকে এত ভালোবাসো? প্রাণের চেয়ে ভালোবাসি আমি যে তোমার, প্রাণের চেয়ে ভালোবাসি আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। আমার হৃদয়ে জুড়ে বসে আছো তুমি, আপন বলিতে শুধু তোমাকে জানি। আমার হৃদয়ে জুড়ে বসে আছো তুমি, আপন বলিতে শুধু তোমাকে জানি। সবুজ মনে স্বপ্ন তুমি, আমারই পথ যাওয়া এই শুধু যে তোমার, প্রাণের চেয়ে ভালোবাসি আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। অফিসের অনেক টাকার গরমিল দেখতে পাচ্ছি, আমাকে একটু কাগজপত্রগুলো দেখতে দাও। না 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 না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এটা আমার ঘর, আমার সংসার, এখানে শুধু তুমি আর আমি। প্লিজ উমা, একটা দিন তুমি আমাকে না, জোর করলে কিন্তু আমি তোমার সব কাগজপত্র ছিঁড়ে ফেলবো। কবে থেকে তোমার কাছে কথা বলতে চাইছি। বেশ তো, কি বলবে বলো। আমাদের মেয়ের কত বয়স হলো বলো তো? আমাদের মেয়ে মানে তপস্যা, আরে ও তো এই সেদিনই জন্মগ্রহণ করলো। আগে না মশাই না, সামনের মাসে তার 1 বছর বয়স পূর্ণ হবে। তাই নাকি? তাহলে তো খুব বড় করে একটা জন্মদিনের উৎসব করতে হবে। তাহলে আর একজনের জন্মদিনেরও উৎসব করতে হবে। আরো একজনের জন্মদিনের খবর, সেটা কার? আচ্ছা উমা, এত বড় আনন্দের খবরটা তুমি আমাকে আগে বলনি কেন? ঠিক আছে, কালকে এই ফাইলটা অফিসে জমা দিয়ে আমি 1 মাসের ছুটি নেব, তারপর আমরা দুজনে ওই কাশ্মীর বেড়াতে যাব। কাশ্মীর দেখো না, ছুটি নিও না, যতই অভিমান করি না কেন আমি তোমার কোনো কাজে বাধা দেব না। আমি জানি সততার আদর্শ নিয়ে তুমি মানুষের জন্য কাজ করছো, কোনোদিন কারোর কাছে তুমি মাথা নামাওনি, ওটাই তোমার গর্ব, আমার অহংকার। তবু বিয়ের পর এই 3 বছরে আমরা কোথাও যেতে পারিনি, তাই কালকে কাগজপত্রগুলো অফিসে জমা দিয়ে আমরা কাশ্মীর যাব। কাশ্মীর কোথায় পালাবে প্রকাশ? যাওয়ার আগে পাবলিকের 20 লক্ষ টাকাটা তো ফেরত দিয়ে যাও। 20 লক্ষ টাকা? কিসের টাকা? বন্যা ত্রাণের 20 লাখ টাকা যেটা তুমি মেরে দিয়েছো। আর সেই টাকা চুরির অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছি। এসব কি বলছেন আপনারা? ও কোনোদিন কোনো দুর্নীতির পথে পা রাখেনি।
সত্যি লক্ষ্মী স্ত্রী হয়ে আপনি তো স্বামীকেই সাপোর্ট করবেন। আপনি কেমন চুপ করুন আপনি। কালকে যখন এই ফাইলটা আমি ডিএম সাহেবের অফিসে জমা দেব, তখন ওই 20 লাখ টাকার হিসেব আপনাদেরকেই দিতে হবে। এই সুযোগ নেই পাবে না শয়তান, যদি 5,000 ফাইন আমার হাতে তুলে দেয়। না, ফাইল দেবে না। মাঝরাত্রে একজন ভদ্রলোকের বাড়িতে এসে আপনারা এইভাবে হুমকি দিয়ে কথা বলতে পারেন না। বেরিয়ে যান বলছি এখান থেকে। আর আগে তোমাকেও সঙ্গে করেই নিয়ে যাবো। আর অফিসার, আপনার সামনে একজন ভদ্রমহিলা হাত ধরে টানাটানি করছেন, আর আপনি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। কি করব বলো ভাই, ওই রাঘব বাবুর দোয়াতেই তো এই খাকি পোশাকটা গায়ে পড়েছে, তাই তার কাজে আমি বাধা দিতে পারি না। তাহলে বলুন তো, ওই পোশাকটা পাওয়ার জন্য নিজের মা বোনকে কতদিনের জন্য রাঘব বাবুর কাছে বন্ধ করে রেখেছিলেন? কি বললি শালি? আজ তোকে আমি তার আগে তোকে মরতে হবে রে সই। তার আগে তুই মর। বাঁচান! কে কোথায় আছেন? আমাকে বাঁচান! আমাকে বাঁচান! কেউ নেই, কেউ নেই, সুন্দরী, কেউ নেই। শুনলে তো দেবরাজ, কি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল সেদিন। হ্যাঁ, আমি সেই ছবিগুলো খুঁজে পেয়েছি। এই দেখুন মহিম বাবু, সেই ছবিগুলো আমি খুঁজে পেয়েছি। হে ভগবান, এবার তপস্যার মন থেকে সব ঘৃণা মুছে দিয়ে উমা বৌদি এবার তার মেয়েকে বুকে তুলে দিতে আর পারবে। সেই সঙ্গে আমি প্রমাণ করে দেবো যে তপস্যার মা কোনো অন্যায় করেনি, সে ফুলের মতো নিষ্পাপ। কোথায় গেল কুশল? কুশল, কুশল, তুমি তাড়াতাড়ি এসো। এই দেখো, বাহ 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 দেবরাজ বাহ, এতদিনে প্রমাণ করলে যে কত ধানে কত চাল, বুঝিয়ে দেবো রাঘব পাল। দেবরাজ, এখন দেরি করে লাভ নেই। এই কাগজপত্র এক্ষুনি ম্যাডামের হাতে তুলে দিতে হবে, তারপর ম্যাডামকে নিয়ে যেতে হবে তার মায়ের কাছে। কিন্তু উমা বৌদিকে তো কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সবার আগে তাকেই খুঁজে বের করতে হবে। তোমরা আমার সঙ্গে চলো দেবরাজ। তাই চলো। না না বাবা না, আমাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না। আমি আজই এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। এ তুই কি বলছিস রাজীব? নিজের ঘর ছেড়ে তুই তুই তোর শ্বশুর বাড়িতে গিয়ে থাকবি? হ্যাঁ, আরে বাবা কিসের জন্য পড়ে থাকবো? মায়ের জন্য। আরে বাবা, মা হচ্ছে অন্যের মেয়ে, নিজের ছেলের কথা ভুলে ওই পরের মেয়েটার কথা ভেবে ভেবে বিছানায় পড়ে রয়েছে। তাই বলে এই রক্তের সম্পর্কের কোনো দাম দিবি না তুই? আরে একবার বাবা, ভেবে দেখ। আরে ভালো ফসল ফলাতে হলে সবার আগে জীবনের মাঠ থেকে সব আগাছাকে নির্মূল করতে হয় বাবা। বাহ বাহ বৌমা বাহ, খুব সুন্দর কথা বলেছো। রাজীব, তোর বউ যে এখন তোর বাবাকে অপমান করছে, সেটা শুনতে তোর খুব ভালো লাগছে। তোর লজ্জা করছে না? ও লজ্জা পাবে কেন? লজ্জা মান ভয় নিয়ে ঘরে বসে থাকলে জীবনে কোনোদিনও বড় মানুষ হওয়া যায় না। বরং সেটা ভুলে সত্যিকারের বড়র কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়াতে হয়। তাই আজ আমি ওকে নিয়ে যেতে এসেছি বাবা। নিয়ে যাও বৌমা। তবে নিয়ে যাওয়ার আগে তোমার ব্যাগ থেকে একটা বকলেস আর চেন বের করে ওর গলায় পরিয়ে দাও। ছেলের এই সুন্দর চেহারাটা দেখে আমি একটু আনন্দে হাত তালি দিয়ে নাচি। রাস্তার কুকুর কোথায়? কি বললে তুমি? বলতে দাও রাজীব, বলতে দাও। ও সব কথায় কান দিলে তুমি জীবনে বড় মানুষ হবে কেমন করে বলতে পারো? ঠিক বলেছো। তুমি একটু দাঁড়াও, আমি এখনই ভিতর থেকে ব্যাগটা নিয়ে আসছি। বাবা, আমি আপনার ছেলের ভালো চাই। ও এখানে কুয়োর ব্যাঙ হয়ে পড়েছিল, তাই আজ আমি ওকে মহাসাগরে তুলে নিয়ে যাচ্ছি। বৌমা, সাগর যত বড়ই হোক না কেন, তার জলটা কিন্তু মুখে দেওয়া যায় না। আর কুয়ো সে যতই ছোট হোক, ওই কুয়োর জলেই কিন্তু মানুষের তেষ্টা মেটে। বাবা, বাবা, আমার অ্যাটাচি থেকে টাকা বের করে নিয়েছে কে? আমি রে রাজীব, তোর মায়ের জন্য কয়েকটা ওষুধ কেনার প্রয়োজন ছিল। আমার হাতে তো কিছু ছিল না, তাই তুমি কিছু না বলেই আমার অ্যাটাচি থেকে টাকা বের করবে? তুই তো বাড়িতে ছিলিস না। কিন্তু কাউকে না বলে টাকা সরিয়ে নিলে সেটাকে চুরি করা বলা হয় বাবা। তুমি থামো বৌমা, টাকাটা আমি স্ফূর্তি করার জন্য নিইনি।
টাকাটা আমি নিয়েছি রাজীবের গর্ভধারিণী মায়ের ওষুধ কিনবো বলে। আর কি এমন অসুখ করেছিল আমার জন্য 10 মিনিট অপেক্ষা করলে মা কি মরে যেত? মরে যেতাম না রে, মরে যেতাম না। তোর বাবা ব্যাংক থেকে টাকা চুরি করে বিরাট অন্যায় করেছে। তুই তুই এই চোরটাকে মাফ করে দে। মাপ করলেই তো আর হলো না মা, টাকাটা যে খোয়া গেল তার কি হবে? বৌমা, রাজীবকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম। মনে কর রাজীব, ওই টাকা দিয়ে তুই আমার গর্ভের ভাড়া মেটেছিস। ভাড়া বাহ বাহ বাহ! তুমি তো তাহলে মা ছেলের এই সম্পর্কটাকে বিক্রি করে দিলে। শুধু তাই নয় রে, তোর বাবা তো তোর ব্যবসাটা খুলে দিয়েছিল, আর আমি বাড়ির দরজাটা খুলে দিলাম। যা, তুই বেরিয়ে যা এখান থেকে। তাড়িয়ে দিচ্ছ মা? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছে। ওরে বেটা, যে বাঁশের চাঁচ দিয়ে নাভির ছেদন করা হয়, আবার সেই বাঁশের খাটিয়ায় চড়ে মানুষ শ্মশানে যায়। নারীর টান। তোর মা যখন তোকে এ বাড়ি থেকে চলে যেতে বলেছে, তখন বাঁশটাকে আর বাড়িতে রেখে কি লাভ? যা যা বেটা, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও কিন্তু ভেবে রেখো বাবা। বাবা মার কথা ভুলে যাও ডার্লিং। তুমি এখন থেকে শুধু আমার কথাই ভাবো। আমি তোমাকে হাত ধরে পৌঁছে দেব এক নতুন সুখের ঠিকানায়। চলে এসো আমার সাথে। হ্যাঁ, তাই চলো। আজ থেকে পিছনের এই পরিচয়টাকে বলে আমরা নতুন যুগের নতুন মানুষ হয়ে উঠবো। চলো এসো। মিথ্যে মিথ্যে মিথ্যে, ওর সব কথাই মিথ্যে। সেদিন তো দাদার চোখের জল দেখে বুঝেছিলাম এটার কোনো নতুন ষড়যন্ত্রের ছল। কিন্তু সে তো আমার নিজের দাদা, তার চোখের জলকে যদি বিশ্বাস না করি তাহলে তো রক্তের সম্পর্ককে অপমান করা হবে। এবার সেই রক্তের সম্পর্কের দামটা তো তোকেই মেটাতে হবে রে মা। না বাবা না, আর আমি সহ্য করবো না। যে মানুষটা সেদিন বিজয়ের সঙ্গে আমার বিয়ে দেবে প্রতিজ্ঞা করলো, রাত পোনার সঙ্গে সঙ্গে সেই মানুষটা কি করে শক্তি ব্যানার্জির ভাইয়ের সঙ্গে বিয়েটা ঠিক করলো? সারা জীবন ধরে তো এটাই করে আসছে রে। ওর কাছে বাবা, বোন, আত্মীয়, বন্ধু কারোর কোনো দাম নেই। কিন্তু আমি কিছুতেই এখানে বিয়ে করবো না বাবা। আমি ওই এসপি তাপস সরকারের কাছে যাব। নিজে মেয়ে হয়ে সে নিশ্চয় আর একটা মেয়ের উপরে এই অন্যায় জুলুমটা মেনে নেবে না। কিন্তু কি করে যাবি? তো দাদা তো সবসময় সদর দরজায় তালা দিয়ে রাখে। তবু আমাকে কিছু একটা করতে হবে। দরকার হলে আমি এই তালা ভেঙে বেরিয়ে যাব। পারবি না রে। রাঘব পাল যে তালা লাগায়, ভগবানও সে তালা ভাঙতে পারে না। তাহলে তোর বিয়েটাও বন্ধ হবে না। আরে আয় 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 আয়, এতদিন দুর্যোধন আর রাবণকে মানুষ সেরা শয়তান বলে জেনে এসেছে, কিন্তু আজ রঙ্গবদলের খেলায় তুই তো তাদের মুখেও চুনকালি বাকিয়ে দিয়েছিস রে। কেন দেবো না? আমি যে রাঘব পাল বংশের ছাটমাল। লোকে বলে আমি ডেঞ্জারাস মাল। সেই জন্য বুঝি শক্তি ব্যানার্জির ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তোমার নিজের বোনের সঙ্গে এই ব্যবহারটা করতে পারলে দাদা? মুখ সামলে কথা বলবি মোহ। বলে যাস না আমি তোর দাদা। সেই পরিচয়টা তুমি নিজে পথের ধুলো টেনে নামিয়েছো। আর সেই পায়ের নিচের কাদা দিয়ে আমি আর কোনোদিন নিজের কপালে তিলক কাটতে পারবো না। আর কোনোদিন তোমাকে আমি দাদা বলে ডাকতে পারবো না। আরে বোন, তুই এই বাড়ি থেকে সিঁদুর পরে বেরিয়ে গেলে আমি সব থেকে খুশি হব। তোমার কালো বাজারের সিঁদুর আমি চাই না দাদা। যেদিন বিজয় ফিরে আসবে সেদিন আমি ওর দেওয়ার সিঁদুর মাথায় নিয়ে আমি তোমার এই নরক ছেড়ে চলে যাব। বিজয়ের কোনোদিনই ফিরবে না রে। কারণ আমি তাকে খুন করে তার লাশটাকে মাটি চাপা দিয়ে দিয়েছে। সত্যি হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে মিথ্যে মিথ্যে। না, এ সত্যি সত্যি সত্যি। সামান্য মানুষ খুনের ব্যাপারে আমি মিথ্যে কথা বলি না রে। আমি রাঘব পাল বংশের ছাটমাল।
লোকে বলে আমি ডেঞ্জারাস মন। হে ভগবান, তোর বোন যাকে ভালোবাসে তুই তাকে মেরে ফেললি। মারবো না। সামান্য ভিখারির বাচ্চার এত বড় সাহস যে রাঘব পালের ভগ্নিপতি হতে যায়। ওই ভিখারিরাই কিন্তু ভোট দিয়ে তোকে নেতা বানিয়েছে। তাতে কি হয়েছে? আরে ওরা হলো সিঁড়ি, ওদের মাথায় পা দিয়ে তো উপরে উঠতে হয়। কিন্তু একবারও ভাবলি না যে নিজের বোনের ঘৃণার আগুন একদিন তোর চিতার আগুন হয়ে জ্বলে উঠবে। বোন? কিসের বোন? আমার কাছে নিজের স্বার্থ চাই কেউ বড় নয়। তাহলে তুমিও শুনে রাখো দাদা, আমি সব সম্পর্ক ভুলে এক নতুন মন্ত্রে দীক্ষা নিলাম। যে মন্ত্রে মায়ের পতির মান বোঝাতে পার্বতী একদিন দক্ষ যজ্ঞ নাশ করেছিল, দুর্গা 10 হাতে উঠে এসেছিল মহিষাসুর বধের মরণ। ও হ্যাঁ দাদা, বিজয়ের এই পরিণতির কথা ভেবে আমি তোমার এই অস্ত্রটা সঙ্গে করে নিয়ে এসেছি। বিজয়ের খুনের বদলা আমি নেব। না 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 মৌহা, না না না, কদিন পরে ভাই বউ হয়ে তুমি আমার বাড়িতে যাবে, তাই তোমার হাতে এসব অস্ত্র মানায় না। যাও, লক্ষ্মী মেয়ের মতো বাড়ির ভিতরে চলে যাও। না না শক্তি না, ওই কাল লাগিয়ে টাকার বাঁচিয়ে রাখো না। আরে ভালো এখন একে মেরে ফেলো। এ তুই কি বলছিস? মৌয়া যে তোর নিজের বোন। বোন? কিসের বোন? যে বোন দাদার বুকে বন্দুক ধরতে পারে সে আমার বোন নয়, শত্রু। শক্তি, দেরি করো না, চলো চলো গলে। বাইরে বলছি রাঘব বাবু, আমি না নিজেকে জাহান নামের জানোয়ার বলে জানতাম। আপনি তো বাইরে আমার থেকে বড় জানোয়ার। নিন, আপনার নিজের বোনের খুন করার দায়িত্বটা আপনি নিজে হাতেই করুন। এই নিন, ধরুন। বেশ, তাই করবো। ওদের বুঝিয়ে দেবো আমার কাছে কোনো বোন নেই, বাবা নেই, মা নেই, কেউ নেই। পিস্তলটা ফেলে দিয়ে তোমরা দুজনে মাথার উপর হাত তুলে দাঁড়াও। কে কে তুমি? ওই তো ছদ্মবেশী উমা শঙ্করী। না, আমি তপস্যার মা উমা শঙ্করী। মা শঙ্করী, আজ থেকে 25 বছর আগে তোমার স্বামীকে খুন করে এরাই তো তোমাকে জেলে পাঠিয়েছিল। তুমি জেল থেকে ছাড়া পেয়েছো? তার মানে নন্দর গোবিন্দকে তুমি খুন করেছো? হ্যাঁ, আজ ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরে গেছে রাঘব। দুটো শয়তানকে মেরেছে, বাকি আছো তোমরা দুজন। মৌয়া, পিস্তলটা তুলে নিয়ে তোমরা এখান থেকে বেরিয়ে যাও। বাইরের দরজাটা এখনো খোলাই আছে। চলো বাবা চলো, ওই রক্তের কারবারিকে একদিন রক্ত ঢেলেই তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু সেদিন সামান্য দুফোঁটা চোখের জল ফেলার জন্য আমরা ফিরে আসবো না, কোনোদিন না। তাই চল মহা, তাই চল। এতদিন অন্ধধিত রাষ্ট্রের মতো স্নেহের ভয় আচ্ছন্ন হয়ে বাবার কর্তব্যে আমি এতটুকু অবহেলা করিনি। কিন্তু আজ বুঝতে পারলাম, কুকুরের লেজে যত্ন করে গাওয়া কি বা কালেও তার লেজটা কোনোদিন সোজা হয় না রে মা, কোনোদিন সোজা হবে না রে মা। আমাদের তুমি ক্ষমা করে দাও উমা শঙ্করী। তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব। তার আগে ফিরিয়ে দে আমার স্বামীকে, ফিরিয়ে দে জানোয়ার। ফিরিয়ে দিতে পারবি আমার সন্তানকে? বল, দে দে, ফিরিয়ে দে আমার স্বামীকে। মরা মানুষকে তো বাঁচিয়ে দেওয়া যায় না, তবু আমরা তোমার মৃত স্বামীর মহানাতার কাছে ক্ষমা চাইছি। কিন্তু ওই মানুষটা তোদের ক্ষমা করলো কিনা সেটা তো এখানে বসে বুঝতে পারবি না। তাই তোদের দুজনকে এখন আমি তার কাছেই পাঠিয়ে দেবো। অমন কথা বলো না উমা শঙ্করী, অমন কথা বলো না। তোমরা তো মায়ের জাত, সন্তান হাজার অন্যায় করলেও তাদের তো তোমরা ক্ষমা করে দাও তো না। 25 বছর আগে সন্তান হয়ে তোরা কি মাতৃরূপে আমার পূজা করেছিলিস? নিজের মায়ের ঋণটাকে এইভাবেই শোধ করিস? সেদিনের কথা ভুলে যাও মা, কম বয়সে একটা ভুল করে ফেলেছিলাম। না, ভুল নয়, একদম ভুল নয়। সেদিন কম বয়সে চকলেট খেয়েছিলিস, আর আজ বুড়ো বয়সে বুলেট খেতে হবে, বুলেট। এই নে। আমার পিস্তলের গুলি কি ফুরিয়ে গেল? হে ভগবান, এই তুমি কি করলে? এই নারী লাঞ্ছনাকারীকে তুমি বাঁচিয়ে দিলে। আমি বাঁচলেও তুই বাঁচবি না, তোকে আমি পুরো টিপে শেষ করে দেবো। আমাকে মারলেও তুই বাঁচবি না রে শয়তান। আমার মেয়ে একদিন তোদের সব পাপের হিসেব নেবে, তোদের চিতায় আগুন দিয়ে তবে আমার মুখাগ্নি করবে। কি করলেন রাঘব বাবু? ও মরে গেলে যে আপনি প্রাণে বাঁচবেন না, কারণ আপনার বাবার বোন ওকে বাড়িতে আসতে দেখেছে। আপনার বাবার বোন যদি কোর্টে গিয়ে সাক্ষী দেয় তখন কি হবে?
মরেনি মরেনি, বেঁচে আছে, নিঃশ্বাস পড়ছে। তাহলে চলুন ওকে আপনার বাগান বাড়িতে আটকে রাখি। সেখানে হাজার চিৎকার করলেও ওর চিৎকারের শব্দ কেউ শুনতে পাবে না, কেউ না। আর তখন একে খুঁজে না পাওয়া গেলে পুলিশও ধরে নেবে যে তপস্যাই ছদ্মবেশে নন্দ আর গোবিন্দকে খুন করেছে। তাহলে চলো চলো। তাই চলুন। মাধবী, মাধবী! কি হলো? এমন করে চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? কি হয়েছে? আচ্ছা মাধবী, রাজীব চলে গেছে, তবু আমার মনে কোনো কষ্ট হচ্ছে না কেন বলো তো? তুমি ঠিক বলেছো। তোমার আদর্শটা এতদিন কালো মেঘের নিচে ঢাকা পড়ে গেছিল, আর সেই মেঘ কেটে গেল আমাদের জীবন থেকে। আর ওদিকে দেবরাজ সেই ছবি দিয়ে প্রমাণ করে দিয়েছে উমা, মানে উমা কোনো ভুল করেনি। তাই তো উমা শঙ্করীকে ফিরিয়ে আনতে গেছে তপস্যা। আমরা তোমাদের কাছে ফিরে এসেছি বাবা। আমাদেরকে আপনারা ক্ষমা করে দিন মা। ভুলের বশবর্তী হয়ে যে পাপ কাজ আমরা করেছিলাম তার ফল আজ আমরা হাতে নাতে পেয়ে গেছি মা। কেন, কি হয়েছে? বাড়ি বন্ধ রেখে টাকা নিয়েছে, ব্যবসা শুরু করেছিলাম। ব্যবসা? কি হয়েছে সে ব্যবসা? আমার বাবার দাদা মিলে সেই ব্যবসা তাদের নামে লিখিয়ে নিয়ে আমাদেরকে পথের ভিখারি করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ক্ষমা করে দাও মা। রাজীব, তুই বৌমাকে নিয়ে বাড়ির ভেতরে যা বাবা, তোকে আমি ক্ষমা করে দিলাম। মা, মা গো, আজ আমার সত্যি প্রমাণিত হয়ে গেল মহামানবের সেই মহান বাণী, কুসন্তান যদ্যপি হয় মাতা কখনো নয়। মাধবী, রাজীব আর বৌমা যখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে তখন তুমি ওদের ক্ষমা করে দাও। যা রাজীব, বৌমাকে নিয়ে তুই বাড়ির ভেতরে যাও। ওঠ বাবা ওঠ, তুই বৌমাকে নিয়ে বাড়ির ভেতরে যা বাবা। বেশ, বাবা মা যখন দুজনেই আমাদের ক্ষমা করে দিয়েছে তখন তখন আর কোনো চিন্তা নেই। এসো নন্দিনী, এসো আমার সঙ্গে বাড়ির ভিতরে এসো। হ্যাঁ, তাই চলো গো, তাই চলো। মা গো, স্বামী শ্বশুরের ভিটে যে স্বর্গের চেয়ে বড় হয় সেটা আজ আমি বুঝতে পারলাম মা, আজ আমি বুঝতে পারলাম। এসো নন্দিনী, এসো আমার সঙ্গে এসো। বৌমা, চলো চলো মাধবী, চলো আমরাও বাড়ির ভেতরে যাই আর সবাইকে ডেকে ডেকে বলে আসি আজ যে আমাদের কি আনন্দ হচ্ছে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। নন্দলাল গুই গোবিন্দরা খুনের বিচার চাই, খুনি পুলিশ অভিযান তপস্যা সরকারের শাস্তি চাই, খুনি পুলিশ অভিযান তপস্যা সরকারের শাস্তি চাই। হ্যাঁ গো, বাইরে এত গোলমাল কিসের হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি বাইরেটা গিয়ে দেখে আসছি। ঠিক আছে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। খুনি পুলিশ অভিযান তপস্যা সরকারের শাস্তি চাই, শাস্তি চাই। মাধবী, 400-500 জন লোক আমাদের বাড়িটা ঘেরাও করে তপস্যার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। কেন? তপস্যা কি অন্যায় করেছে? আমাদের বাড়ির দুজন বিশিষ্ট কর্মীকে খুন করেছে, নন্দলাল আর গোবিন্দকে। না, আপনি ভুল বলছেন। ওই খুনের সময় তপস্যা এখানে ছিল না। ছিল কি ছিল না তার কৈফিয়ত এখানে দিতে হবে। ডাকুন ম্যাডামকে, বাইরে ডাকুন। তপস্যা বাড়িতে নেই, আমি ওর মা, আমি বলছি। না, আপনি মিথ্যে কথা বলছেন। তপস্যার মা আপনি নন, সেটা উমা শঙ্করের। সেটা আপনি জানলেন কি করে যে আমাদের ম্যাডামের মায়ের নাম উমা শঙ্করী? না মানে আমি ব্যাপারটা আমি আরে মেনে করছেন কেন? এতদিন যে খবরটা আমরা ছাড়া কেউ জানতো না সেটা আপনি জানলেন কেমন করে? তার আগে আমি জানতে চাই কুশল, তুমি এত সব ঘটনা জানলে কেমন করে? তাহলে শুনুন স্যার, কাল রাতে উমা শঙ্করী দেবী অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন। পথচারীরা তাকে তুলে হাসপাতালে ভর্তি করে দেয়। জ্ঞান ফেরার পর তিনি নিজের পরিচয়টা খুলে বলেন হাসপাতাল থেকে থানায় ফোন করে যে তিনি এখন সম্পূর্ণ সুস্থ, তাই আমরা তাকে বাড়িতে নিয়ে এসেছি। না না, এই মিথ্যে কথা, এই অসম্ভব, অসম্ভব, কিছু নাই। কেন অসম্ভব? এই দেখুন, দেবরাজ তাকে নিয়ে আসছে। মা, আমরা সবাই তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বৌমা, আমি বড় ভাসুর হয়ে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তুমি আমাকে
ক্ষমা করে দাও মা। ছি ছি দাদা, এইভাবে বলে আপনারা আমাকে লজ্জা দেবেন না। না না, এ অসম্ভব অসম্ভব, এ কিছুতেই উমা শঙ্করী হতে পারে না। কেন হতে পারি না রাঘব? তোরা আমাকে চিনতে অস্বীকার করলেও আমি তোকে আর শক্তিকে ঠিক চিনে ফেলেছি। মিথ্যে মিথ্যে মিথ্যে, তোমরা নিশ্চয়ই অন্য কাউকে সাজিয়ে নিয়ে এসেছো। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এক চেহারা দুজন মানুষ পাবো কি করে যে সাজিয়ে নিয়ে আসবো? না না, এ অসম্ভব অসম্ভব। শক্তি, আমার মনে হয় মেয়ে এখন মা সাজে আমাদের ধোকা দিতে এসেছে। এক মিনিট, ডিআইজি সাহেবের ফোন। হ্যালো স্যার, হ্যাঁ আমি রামনগর থানার ওসি শক্তিপদ ব্যানার্জি বলছি। হ্যালো শক্তিপদ, তোমাদের এসপি তপস্যা সরকার আমার কাছে 25 বছরের পুরনো কিছু ছবি নিয়ে এসেছে। ছবিটা অস্পষ্ট হলেও সেই ছবিতে রাঘব পাল, গোবিন্দনাথ, নন্দলাল আর তোমাকে ঠিক চেনা যাচ্ছে। তুমি এখনই রাঘব পালকে সঙ্গে নিয়ে আমার অফিসে চলে এসো। তপস্যার সামনেই আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ওকে, ছাড়ছি। কি আশ্চর্য, তপস্যা ম্যাডাম তো এখন ডিএসপি সাহেবের ঘরে। কি সব ছবি দেখিয়েছি নাকি? আরে ছবি ছবি মানে কিসের ছবি? এই সেই ছবির কপি আমার কাছেও আছে। 25 বছর আগের সে অভিশপ্ত রাতের ছবি। এই দেখ। আরে এ তো সেই ছবি যে ছবি ওদের বাড়িওয়ালা তুলেছিল। চিনে ফেলুন। যদি প্রাণে চাস্তে না রাঘব বাবু, তাহলে ওই ছবিগুলো সব চিনে ফেলুন। কোনো লাভ হবে না স্যার, ওই ছবির নেগেটিভগুলো এখন আমার হাতে। এই দেখুন। মিথ্যে, ও ছবিগুলো মিথ্যে, ও ছবিগুলো জাল, এ মানুষটাও জাল। এ কিছুতেই উমা শঙ্করী হতে পারে না। আরে বাবা, কেন হতে পারে না? আরে তপস্যা তো এখন ডিআইজি সাহেবের ঘরে বসে আছে, সে নিশ্চয়ই তার মা সেজে এখানে আসতে পারে না। না না, এ অসম্ভব অসম্ভব, এ কিছুতেই উমা শঙ্করী হতে পারে না। তোদের বাঁচার সব পথ বন্ধ রাঘব। তোরাই আমার স্বামীকে খুন করেছিস, আমার উপর পাশবিক অত্যাচার করে আমাকে জেলে পাঠিয়েছিস। আর সেই পাপের শাস্তি তোদের ভোগ করতেই হবে। না 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 না, এ অসম্ভব অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমি তো একবারই বলেছি ইনি আমাদের ম্যাডামের মা। আমি নিজেই উনাকে এখানে নিয়ে এসেছি। আরে কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কেন হতে পারে না? আরে কারণ কারণ আমি তার আমার বাগানে বাড়িতে তাকে তালা বন্ধ করে এসেছে। এই সেই চাবি। হ্যান্ডস আপ! একদম নড়ার চেষ্টা করবে না। কুশল, ইয়েস ম্যাম। চাবিটা নিয়ে ফোর্সের হাতে দিয়ে ওদের বাগান বাড়ি থেকে আমার মাকে উদ্ধার করে আনতে বলো। ওকে, আমি এক্ষুনি আসছি। কে তুমি? আমি তপস্যা সরকার। আমারই অনুরোধে ডিআইজি সাহেব ফোন করে আপনাকে মিথ্যে কথা বলেছিলেন। ছি রাঘব বাবু, ছি। ওদের পাতা ফাঁদে আপনি পা দিয়ে সব সত্যি ঘটনা বলে দিলে। না বললেও আপনারা বাঁচতেন না, কারণ ওই ছবিগুলোই আপনাদের গলায় মরণ ফাঁসি পরিয়ে দিত। ওর আগে আমি ওকে শেষ করে ফেলবো। জানোয়ার, আমার জন্মদাতা পিতাকে খুন করেছিলিস, এই নে তার জবাব। মায়ের উপর যে পাশবিক অত্যাচার করেছিলিস, এই হলো তার জবাব। তোকে ক্ষমা করে দেব। 1 বছর বয়সে তুই আমাকে পিতৃহারা অনাথ করেছিলিস, এই নে তার জবাব। ও মাই গড, এই আপনি কি করলেন ম্যাডাম? আইনের লোক হয়ে আপনি নিজেই হাতে আইনটা তুলে নিলেন। হ্যাঁ নিলাম। আমার জন্মদাতা পিতার খুন, আমার গর্ভধারিণী মায়ের উপর অত্যাচারের বদলা নিতে এই 2 শয়তানকে মেরে আমি নিজের হাতে শ্মশান চিতায় তুলে প্রতিবাদের কণ্ঠে চিৎকার করে বলবো, আদিমে হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো এই মহাশ্মশানে চিতা তোর জ্বলবই। ম্যাডাম! यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदत्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे सम्भवामि